যে ব্যক্তি নিজের সিভি নিজে লিখতে পারে না তার জব করার অধিকার নাই। টোটাল কত? 13টা শব্দ। আমরা যে রেজুমি তৈরি করি, একটা রেজুমি যে তৈরি করা হয় অন্তত পক্ষে 15 জন মিলে একটা রেজুমির কাজ করে। ঠিক তেমনি আমাদের দেশে যারা তরুণরা আছে তারা আপনার অ্যাডাল্ট হচ্ছে 18 বছর বয়সে আর কর্মসংস্থানে যাচ্ছে 28 বছর বয়সে। প্রথম 10 বছর অ্যাডাল্ট হওয়ার পরে তারা কিছুই করে না। সিপিআর দেওয়ার জন্য যখনই বুকে হাত চাপ দিছে তখন ওই মালিক হাত ধরে বলছে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট। ভালো বেটার যেই আছে ক্যান্ডিডেট তাকে নিতে হবে, নাকি আমার ডিপার্টমেন্টের সিনিয়র একজন আছেন তার একজন রিকমেন্ডেশন আছে, এমডি স্যারের একটা রিকমেন্ডেশন আছে? নেটওয়ার্কিং ছাড়া যারা এই যে বেশি বেশি করে এই যে সুপারিশ করা বা বারবার বিরক্ত করা, এদের সিভিতে আমাদের কোম্পানি থেকে আগেই বাদ দিয়ে দিই আমরা। সমস্যাটা হলো কিরকম, যে ইনফরমেশনগুলো সবচাইতে আননেসেসারি ওইগুলো দিয়ে রেজুমিটা ভরপুর থাকে, যেটা নেসেসারি সেটাই আমাদের উল্লেখ করা থাকে না। এই যে এখন আধুনিক মডার্ন যেই টেকনোলজির কথা বললেন, যে সফটওয়্যারের কথা বললেন, আপনার কি মনে হয় সব কোম্পানি সফটওয়্যার ইউজ খুব দামি একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করে, সেটাকে বলা হয় হচ্ছে এটিএস সফটওয়্যার অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ছোট ছিলাম, আমরা অ্যাপ্লিকেশন পড়া শিখছিলাম কিভাবে, ডিয়ার স্যার আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট। তার মানে কি, আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভিক্ষা করিতেছি যে আমি অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত ছুটিতে থাকিব। Therefore I pray and hope. প্রে অ্যান্ড হোপ। গ্র্যাজুয়েশন করাকালীন সময় একটা স্টুডেন্ট 2 থেকে 3 বছর পরিমাণ টাইম খালি ছুটিই কাটায়। দিন শেষে সবার তো সব কাজ শেখার প্রয়োজন নাই, রাইট? আপনি কি ফ্রাইড রাইস রান্না করতে পারেন? পারেন না হয়তো। আমি পারি, হয়তো আপনি পারেন, ঠিক আছে, বাট অনেকে তো পারে না। হ্যাঁ, ঠিক আছে, এখন যে পারে না আসলে, যে সবাই পারছে না, হ্যাঁ পারছে, এখন আপনি পারেন। হ্যাঁ, আমরা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট করে বের হই, আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স থাকে না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই জবগুলোতে লেখা থাকে 1 বছরের এক্সপিরিয়েন্স বা অ্যাটলিস্ট 2 বছর বা মিনিমাম 1 বছর লেখাই থাকে। ভলান্টারি বেসিসে কাজ করতে চাইলে কাজের কি অভাব আছে? আপনি কোনো কাজ যদি না জানেন তাহলে আপনি একটা ঝাড়ু নেন, ঝাড়ু নিয়ে আপনার রাস্তায় চলে যান। রাস্তায় গিয়ে রাস্তাটা যখন ঝাড়ু দিবেন, আশপাশের বিল্ডিং বারান্দা থেকে লোকজন তাকায় দেখবে যে আরে এই ছেলেটা রোড ঝাড়ু দিচ্ছে, কি ব্যাপার। আপনি কোনো কাজ যদি না থাকে 5 বার নামাজ পড়তে যখন যান, তাহলে 5 বার নামাজ পড়তে যাওয়ার পথে যদি 2 জন করে নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়, তাহলে আপনার দিনে 10টা মানুষ, তাহলে আপনার বছর শেষে 3500 মানুষের সঙ্গে পরিচয় হবে। এই যে নেটওয়ার্ক ফেসবুকেও রাখার আপনি জায়গা পাবেন না। এই যে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এর থেকে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, এই শিফটিং হতে কিন্তু 15-20 বছর টাইম লাগছে। তাহলে নিজে আমি কি এই কথা বলতে পারি যে যে লোকটা নিজের সিভি নিজেই ভালো করে লিখতে পারে না, তার চাকরি করার কোনো অধিকারই নাই? এই অধিকারটা দিচ্ছেটাকে? দর্শক, এখানে একটা বলতে চাই, যে কথাটা বলেছে সেটা হচ্ছে অজুহাতের সুযোগ নেই। আসলে কি আপনারা তাই মনে করেন যে অজুহাতের সুযোগ নেই? রিয়াজ ভাই যেটা বলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমাদের জন্য অনুপ্রেরণা পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বরাবরের মতো সাম্প্রতিকের সিজন 2তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন আলম আপনাদের সাথে আছি। আসলে বাংলাদেশে চাকরি খোঁজা মানে কি? হাজার হাজারটা সিভি বানানো এবং হাজার হাজার কোম্পানিতে অনেক অনেক সিভি পাঠিয়ে দেওয়া। এখন যদিও সহজ হয়েছে, আমরা মেল করে দিচ্ছি, কিন্তু আজ থেকে 20 বছর বা 15 বছর আগেও অনেক বস্তায় বস্তায় সিভি আমাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিতে হতো। আসলেই কি এই এতগুলো সিভি পাঠানোর পরে হতাশ হয়ে বসে থাকা, চাকরি না পাওয়া, এটাই কি বাস্তবতা? সিভি কি আদৌ আমাদের ক্যারিয়ারে বা আমাদের ব্যক্তি জীবনে চাকরি পাওয়ার জন্য কোনো ভূমিকা রেখে থাকে? আসলে কি কোনো ভূমিকা পালন করে? এই সব কিছু নিয়েই আমরা আজকে কথা বলবো। বা আমরা সিভি এক জায়গায় জমা দিচ্ছি কিন্তু আমার চাকরি হচ্ছে না, অন্য একজন আমার পাশের বাড়ির একজন সিভি দেওয়ার সাথে সাথেই চাকরিতে কল পেল এবং চাকরি হয়ে গেল। চাকরি পাওয়ার জন্য সিভি ইম্পর্টেন্ট, নাকি মামা, খালু, চাচা, দাদা তাদের রেফারেন্স ইম্পর্টেন্ট, নাকি ফোন কল ইম্পর্টেন্ট? তাহলে সিভি নিয়ে এত কাজ করার কি দরকার? সিভি নিয়ে এত ফোকাস হওয়ার কি দরকার? সিভি বা পাঠানো দরকার কি? এই সমস্ত কিছুর প্রশ্ন নিয়ে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। যিনি এই প্রশ্নগুলোর উত্তর দিবেন তিনি মূলত সিভি ইঞ্জিনিয়ার বা সিভি ইঞ্জিনিয়ারিং করেন, সিভি নিয়ে কাজ করেন, সিভি নিয়ে কথা বলেন, মানুষকে ভালো সিভি বানানোর জন্য উৎসাহিত করেন। নিয়াজ আহমেদ, আপনারা অনেকেই তাকে চেনেন। তার সাথে আমরা কথা বলবো কেন আসলেই আমাদের দেশের প্রেক্ষাপটে সিভির জন্য মামাখালু প্রয়োজন, নাকি চাকরির জন্য মামাখালি প্রয়োজন, নাকি আসলেই একটা ভালো সিভি
আমাদেরকে ভালো চাকরি পাওয়ার জন্য সাহায্য করবে। দর্শক, আমরা চলুন আজকের আলোচনা শুরু করি। স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সাম্প্রতিকের সিজন 2 এর এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো খুবই প্রাসঙ্গিক। সো এটা নিয়েই হয়তো আমরা আরো বিস্তারিত আলাপ করব। আমি শুরুতে একটা প্রশ্ন করি। হ্যাঁ, আপনার চাকরিটা কি আপনার মামা খালু দিয়ে হয়েছে নাকি এমনি এমনি পেয়েছেন? আমি না আপনাকে এই প্রশ্নটা করতে নিছিলাম যে আপনি যে এই কথা বলে শুরু করলেন, আপনি যখনই শুরু করতেন না আমি আপনাকে প্রথম প্রশ্ন এটা আমার করতাম, প্রশ্ন ছিল। হ্যাঁ, যে আপনি যে কাজে আপনি আছেন ওই কোম্পানিতেই কি আপনার মামা খালা চাচা আছে নাকি? ঘটনাটা হলো কি, আজকের থেকে 30-40 বছর আগে তখন আমাদের মহানায়ক জসিম জীবিত ছিলেন। আচ্ছা। এই জসিমের আমলে দেখা যেত কি যে উনি রাস্তায় এইভাবে ঘুরতেন, বিভিন্ন কর্পোরেট হাউসে চাকরির জন্য যেতেন এবং কর্মখালি নাই এরকম একটা রেফারেন্স দেখাতো। এবং ওনার বিভিন্ন সিনেমাতে এরকম একটা ডায়লগ আছে যে আমার কি চাচা মামা খালা নাই, আমার এই কারণে জব হচ্ছে না। হ্যাঁ, সো এই ব্যাপারগুলো ওনার ওই সময়ের সিনেমাতে দেখানো হতো। কখন? ব্যাক ইন 1980-1990, 1980-90 সালের সময়কার কথা তখন, ঠিক আছে? এগুলো হতে পারে সেই সময়ে এক্সিস্ট করতো। কিন্তু আমরা এই যে পডকাস্টটা যে রেকর্ড করছি, আমরা এই রুমে যতজন আছি, ব্যক্তিগতভাবে আমি যে কয়টা চাকরি করছি আমার কোনোটাতে কোনো কোম্পানিতে আমার চাচা মামা খালা কেউ ছিল না। আমার মামা চাচা সবাই খুলনা বাগেরহাটে থাকে, আর আমি তো সবকটা চাকরি ঢাকাতে করছি, বাংলাদেশে মানে ঢাকাতে করছি। সিমিলার আপনি যতগুলো জব করছেন বা আপনার যে ক্যারিয়ার, আপনার কোনো কোম্পানি থেকে আপনার মামা বা চাচা কেউ কি আপনার কলিগ হিসেবে কর্মরত ছিল বা আছে? অ্যান্সার ইজ নো। রুমে আরো যারা আছে তাদের ক্ষেত্রেও অ্যান্সার ইজ নো। তাহলে এটা একটা ভেগ কথাবার্তা, এটা একটা ফালতু কথা। এবং এটাকে কি হয়, যখন কোনো মানুষ মানে ব্যর্থ হয় বা যখন কোনো মানুষ ইচ্ছা করে ব্যর্থ হয়, তখন তার নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, নিজের সময় কাটানোর জন্য মন গড়া একটা কথা বলে দেওয়া প্রয়োজন থাকে না, যে মানে নিজেরে বললাম যে চাচা মামা খালা ছাড়া জব হয় না, একটা কারণ দাঁড় করানো। এটা সেরকম একটা ফেক কারণ, এটার বাস্তবে কোনো ভিত্তি নাই। এখন কি আসলেই মনে হয় যে যারা একটা কোম্পানিতে জবের সার্কুলার দেওয়ার পরে 500 সিভি চলে আসলো, হ্যাঁ, এখন এইচআর এক্সপার্ট, যিনি এইচআর এক্সপার্ট যার কাছে সিভি গেল, সে কি আসলেই সুযোগ পায় যে ভালো বেটার যেই আছে ক্যান্ডিডেট তাকে নিতে হবে, নাকি আমার ডিপার্টমেন্টের সিনিয়র একজন আছেন তার একজন রিকমেন্ডেশন আছে, এমডি স্যারের একটা রিকমেন্ডেশন আছে, আমি অ্যাজ এইচআর ম্যানেজার হিসেবে আমার বন্ধুর কিছু রিকোয়ারমেন্টস আছে বা রিকমেন্ডেশন আছে, এগুলোই ফলো করা হয় না বেশি? আপনার কি মনে হয়? এখানে দুটো জিনিস কাজ করে। এখানে আপনি প্রথম যে কথাটা বললেন, এই কথাটাকে রেফারেন্স বা চাচা মামা বলা যে যায় না, এটাকে বলা হয় নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এবং সুপারিশ দুটো মানে পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু টাইপের দুটো শব্দ। নেটওয়ার্কিং মানে কি, আমাকে 10 জন মানুষ চেনে অথবা আমার কাজ সম্পর্কে 10 জন মানুষ জানে, তাদের ভিতর থেকে কেউ একজন আমার সিভি প্লেস করে দিল, সেখান থেকে আমি ইন্টারভিউ কল পেলাম, দ্যাট ইজ কল্ড নেটওয়ার্কিং। আর সুপারিশ কি? সুপারিশ হচ্ছে আরেকজনকে গিয়ে যে ভাই আপনার কোম্পানিতে আমার সিভিটা দিছি একটু দেখেন। দুইটা জিনিসের মধ্যে কিন্তু হিউজ পার্থক্য। একটা হচ্ছে আপনাকে পুল করে নিচ্ছে, আর একটা হচ্ছে আপনি নিজেই পুশ করতেছেন ঢোকার জন্য। কাজে এই দুইটা জিনিস এক না, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড যেটা বিষয় হচ্ছে, আমি জানি না আপনার ক্ষেত্রে কীরকম হয়, বাট আমি তো এখন নিজের কোম্পানি হোক বা আমি বিভিন্ন কোম্পানিতে গিয়েও ইন্টারভিউ নেই। সো আমার এই যে অভিজ্ঞতা আছে, এখান থেকে আমি দেখি যে নেটওয়ার্কিং ছাড়া যারা এই যে বেশি বেশি করে এই যে সুপারিশ করা বা বারবার বিরক্ত করা, এদের সিভিতে আমাদের কোম্পানি থেকে আগেই বাদ দিয়ে দিই আমরা। ঠিক আছে, এদের সিভি আমরা আগেই বাদ দিয়ে দিই। আমাদের কথা হচ্ছে যে 500 সিভি আসলো যে, এবার আমি আসি আপনার তৃতীয় আরেকটা পয়েন্ট আমি বলি আপনাকে, যেটা হচ্ছে যে সিভি ব্যক্তি ইভ্যালুয়েশন করবে যে এই দিন তো শেষ, এই দিন তো এখন আর নাই। এখন সিভি ইভ্যালুয়েশন করে হচ্ছে সিস্টেম, অটোমেশন, মেশিন, টেকনোলজি, যেটাকে বলা হয় এটিএস সফটওয়্যার। এটিএস মানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম। অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেমটা কিভাবে কাজ করে? সাপোজ আমি একজন সেলস ম্যানেজার, এখন আমি আপনার কোম্পানিতে ন্যাশনাল সেলস ম্যানেজার পদে অ্যাপ্লাই করব, তাহলে আমার রেজুমিতে কি কি ওয়ার্ড থাকতে হবে? হয়তো সেলস মার্কেটিং, ডিলার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট, চ্যানেল ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস, এরকম ধরেন আমার 10টা বা 12টা স্কিল আমার থাকতে হবে। আমার রেজুমের মধ্যে ওই শব্দগুলো যদি পাওয়া যায়, এবং ওই শব্দগুলো কারা, রিক্রুটার বা এইচআর ম্যানেজার যে আছে সে ইনপুটে দিয়ে দিবে। কোথায় ইনপুটে দিবে? সিস্টেমে। আমার রেজুমিতে যদি ওই শব্দগুলো থাকে যেটা ওই সিস্টেমে দেওয়া ইনপুটের সঙ্গে ম্যাচ করে গেছে, তবেই আমি কল পাবো, আদারওয়াইজ আমি কল পাবো না।
আপনার একটা সার্কুলারের ভিতরে বলা আছে যে শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করবেন, তাহলে ওখানে কোনো মেয়ে অ্যাপ্লাই করলে মেয়েগুলো সিভি এমনিতেই মানে ডিলিট হয়ে যাবে। কোনো একটা পদে বলা আছে মেয়েরা অ্যাপ্লাই করবেন, সেখানে ছেলেরা অ্যাপ্লাই করলে এমনিই ডিলিট হয়ে যাবে। আপনি যখন অ্যাপ্লাই করছেন যে আপনার চট্টগ্রামের লোকেশন, আপনি অ্যাপ্লাই করছেন ঢাকার থেকে রংপুর থেকে, ওই রেজুমেগুলো এমনিতেই ডিলিট হয়ে যাবে। বর্তমান সময় এইভাবে কিন্তু অধিকাংশ কোম্পানিতে রেজুমে ইভ্যালুয়েট করা হয়। এটাকে কেউ যদি খুব দামি একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করে, সেটাকে বলা হয় হচ্ছে এটিএস সফটওয়্যার অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম। খুব সহজে গুগল ফর্মের মাধ্যমেও কিন্তু আপনি এটা করতে পারেন। যেমন ধরেন আপনার কোম্পানিতে একটা সার্কুলার দিচ্ছেন, আপনি ধরেন, আমি সহজে বোঝার জন্য বলছি, সেলস ম্যানেজার, আপনি সার্কুলারটা লিখলেন, সার্কুলার লিখে নিচে একটা গুগল ফর্ম দিলেন। গুগল ফর্মের ভিতরে ওই ব্যক্তি এসে তার বিভিন্ন রকমের বেসিক ইনফরমেশন, যেমন আমার কোম্পানিতে আমি কি করি, তার নাম, ঠিকানা, তার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আমাদের যে রিকোয়ারমেন্ট আছে ওই রকম রিকোয়ারমেন্ট সে ফুলফিল করতে পারে কিনা এই অনুযায়ী 8-10টা প্রশ্ন করি, এবং লাস্টে গিয়ে তার সিভিটা বা রেজুমিটা অ্যাটাচ করার জন্য একটা স্কোপ থাকে, অ্যাটাচ করতে বলে দিই। যখন এখানে 200 জন 300 জন অ্যাপ্লাই করলো, আমি তো গুগল শিটে ওপেন করলেই দেখতে পাচ্ছি যে কারা কারা অ্যাপ্লাই করলো, এবং গুগল শিট এক্সেলের যে সমস্ত ফর্মুলা আছে ওর যে কোনো একটা ফর্মুলাকে কাজে লাগিয়ে ওখান থেকে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড সবার রেজুমি ওপেন না করেই খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু রেজাল্ট পাওয়া যায়। সো এই প্র্যাকটিসগুলো এখনকার সময়ে অনেক বেশি করা হচ্ছে, সামনে এটা আরও বাড়বে বই, কমবে না। দর্শক, আমরা আলোচনা করছিলাম সিভি ইঞ্জিনিয়ার নিয়াজ আহমেদের সাথে। আসলেই সিভি ইম্পর্টেন্ট কিনা, জরুরি কিনা, নাকি রেফারেন্স। আলোচনায় ওনার কাছ থেকে যেটা আসছে যে আসলেই সিভি ইম্পর্টেন্ট। আপনারা কি মনে করছেন? আপনাদের অভিজ্ঞতা, যারা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা আলোচনা আবার শুরু করছি। এখানে একটা বিষয় যেটা আছে, সেই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এই যে এখন আধুনিক মডার্ন যেই টেকনোলজির কথা বললেন, যে সফটওয়্যারের কথা বললেন, আপনার কি মনে হয় সব কোম্পানি সফটওয়্যার ইউজ করে? তাহলে আমি যদি সফটওয়্যার ইউজ নাই করে, তাহলে আমরা যেই মিড লেভেল যে কোম্পানিগুলো দিয়ে দিচ্ছি, এখানে আমার চাকরি হবে কিভাবে? সফটওয়্যার, আমি তো আপনাকে বললাম, সফটওয়্যার সব কোম্পানি হয়তো ইউজ নাও করতে পারে, হুম, কিন্তু সফটওয়্যার ইউজ না করলেও আপনি তো গুগল শিট তো ইউজ করা, এটার জন্য তো কোনো সফটওয়্যার লাগছে না। হুম, এটা তো আপনার একটা মানে ফ্রি টুল, হুম, আনলিমিটেড শিট আপনি ওপেন করতে পারবেন, আনলিমিটেড শিট চালাতে পারবেন। এটিএস মানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম। হুম, হুম। আইএলটিএস এ যেরকম আপনার স্কোর 9 এর মধ্যে রিডিং, লিসেনিং, রাইটিং, এই যে আপনার যে স্পিকিং, হ্যাঁ। স্পিকিং, যে টোটাল 4টা ক্রাইটেরিয়া, এটার উপরে 9 স্কোর, এই 9 এর উপরে সারা বিশ্বে মানুষজন পরীক্ষা দেয়, এবং এটা একটা গ্লোবালি অ্যাক্রিডিয়েটেড সিমিলার সিস্টেম। আপনার আইএলটিএস বলেন, জিআরই বলেন, এগুলো গ্লোবালি তো একটা সিমিলার ডিগ্রি, তাই না? হুম, হুম, এটিএস মানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম। হুম, হুম, এটা তো গ্লোবালি কোনো সিমিলার সিস্টেম না। হুম, আপনার কোম্পানির জন্য অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম যেরকম হবে, আমার কোম্পানির জন্য সেটা সিমিলার নাও হইতে পারে, ভিন্ন হতে পারে। কিন্তু এর পরে গিয়েও যেটা ব্যাপার থাকে যে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম, তাহলে আপনি বলতে পারেন যে তাহলে তো এক এক কোম্পানির এক এক রকমের এটিএস, এটা দিয়ে তাহলে কিভাবে কাজ হবে? ব্যাপার হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেমের একটা কমন নিয়ম তো আছে। যেমন অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম কোনো রকমের কোনো কালারফুল রেজুমি পড়তে পারে না, কোনো শেপ সে পড়তে পারে না, শেড, কলাম, টেবিল 2 কলামে লেখা থাকলে সেটা সিস্টেম পড়তে পারে না, ক্যানভার কোনো রেজুমি এটিএস সিস্টেম পড়তে পারে না। এই ব্যাপারগুলো সব ক্ষেত্রেই কমন, হুম, যার কারণে এটিএস সফটওয়্যার ফ্রেন্ডলি রেজুমি যখন আমরা তৈরি করার কথা বলবো, তখন সেই রেজুমিগুলোতে কোনো প্রকারের কোনো কালার, শেপ, শেড, কলাম, টেবিল এগুলো কোনো কিছু না রেখে কন্টেন্ট বেসড, অ্যাচিভমেন্ট বেসড রেজুমি হতে হয়, তখন সেটা এটিএস ফ্রেন্ডলি রেজুমি হয়। এবং আপনার প্রশ্নের যেটা উত্তর ছিল যে মিড লেভেল কোম্পানি বলেন বা ছোটোখাটো যে কোম্পানিগুলো আছে যেখানে 5 জন, 10 জন, 15 জন, 20 জন টিম কাজ করে, তারা এটিএস সফটওয়্যার তো তারা আনতে পারবে না, কিন্তু তারা তো গুগল শিটটা যদি ইউজ করে, তাহলে এটাই তো তাদের ফ্রি এটিএস হয়ে গেল। সো এভাবেই কোম্পানিগুলো মানে ফ্রিতে এটিএস এর মতো টেকনোলজি বা এটিএস এর মতো টুলস ইউজ করতে পারে। সমস্যা হচ্ছে এইখানে, সমস্যা হচ্ছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানিতে কোনো এক্সপার্ট এইচআর নাই। হুম, এইচআর এর লোক, মানে বাংলাদেশের এইচআর মানেই হচ্ছে অ্যাডমিন, হুম, বা আরও যদি একটু নিচে আসি, অ্যাকাউন্টসের লোক অ্যাডমিন, সে আবার এইচআর দেখে। এই যে একটা ক্ষেত্র কম বিশেষে মালিকই মালিকই এইচআর দেখে, তো এই যে এত কম ক্যালিবারের লোক বা আসলে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট না থাকার কারণে অনেক ভালো সিভি হয়তো বা পড়ছে বা জমা পড়ে, কিন্তু দিন শেষে দেখা যায় যে এগুলো ইভ্যালুয়েশনে টিকছে না বা এগুলোকে সিলেক্টেড হচ্ছে না। তো এই জায়গাটা তো একটা অনেক বড় সমস্যা, যারা নতুন অ্যাপ্লিকেন্ট যারা জমা দিচ্ছে বা সিভি যাদের সিভি আসলেই ভালো, সেই জায়গাটা কি মনে করেন?
এখন যেটা ব্যাপার হচ্ছে কি যে যেমন ধরেন আমরা যখন ছোট ছিলাম, হুম। আপনি আমি আমরা যখন ছোট ছিলাম আমরা অ্যাপ্লিকেশন পড়া শিখছিলাম কিভাবে, ডিয়ার স্যার আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট খ্রিস্টান। দ্যাট। হুম। তার মানে কি আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভিক্ষা করিতেছি যে আমি অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত ছুটিতে থাকিব, Therefore I pray and hope. হ্যাঁ, প্রে অ্যান্ড হোপ, হ্যাঁ, ঠিক আছে, আমি প্রার্থনা এবং আশা আশা করি। করিতেছি যে, হুম। হ্যাঁ You would তো হ্যাঁ, respectfully. তো এরপরে কি হলো, এবং আমরা যখন ছোট ছিলাম তখন টিচাররা বলতো কি যে এভাবে না লেখা মানে হচ্ছে তুই বেয়াদব। হুম, খেয়াল করে দেখবেন, আপনার স্মরণ হুম, থাকবে। হুম, এখনকার সময় কি আপনি আর ওইভাবে অ্যাপ্লিকেশন লিখছেন? হুম। আপনি লিখছেন কি, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, হুম। মানে আমি আপনাকে জানাতে চাই যে আমার বাবা অসুস্থ ছিল যার কারণে আমি গত কয়েকদিন স্কুলে আসতে পারি নাই বা কিছু ব্লা ব্লা ব্লা, এইভাবে। হ্যাঁ, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, এভাবে। এখন এই যে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এর থেকে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, এই শিফটিং হতে কিন্তু 15-20 বছর টাইম লাগছে। হুম। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। এটা হচ্ছে আমি সম্পূরক একটা পয়েন্ট বললাম। এবার আমি আপনার প্রশ্নের উত্তরে আসি, যেটা হচ্ছে আপনি যখনই কোনো একটা কাজ করতে যাবেন তখন এখানে আপনার ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট প্র্যাকটিস কোনটা এটা আপনাকে ফলো করতে হবে। আপনি যখন এই স্টুডিওটা দিছেন নিশ্চয়ই আপনি আরো 50টা স্টুডিও বা 10টা স্টুডিও ঘাটছেন, একটা স্টুডিওতে কি কি থাকা উচিত এগুলো সম্পর্কে আপনি হয়তো স্টাডি করছেন। এখন স্টাডি করে একটা স্টুডিও তো 50 কোটি টাকা খরচ করেও বানানো যায়। সম্ভব। হ্যাঁ, সঞ্জয় লীলা বানশালীর যে সিনেমা হয় সেখানে এক একটা সিন হয় এক একটা স্টুডিওতে, ওইটা এক একটা সিন করার জন্য এক একটা স্টুডিও তারা বানায়। হুম। এখন আমার আপনার তো ওই সামর্থ্য নাই। আমরা কি করছি, বেস্ট প্র্যাকটিসটা দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, এবং আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে এই যে জিনিসটা বানাতে পারছি এটাই আমাদের সর্বোচ্চ করণীয় ছিল, রাইট? এখন ব্যাপারটা হলো যে কর্পোরেট জগতে বেস্ট কারা? ফরচুন 500 কোম্পানি। হুম। আমার মতে ফরচুন 500 কোম্পানি, গুগল, ফেসবুক, এই ধরনের যে মাইক্রোসফট, এই ধরনের কোম্পানিগুলো। এখন এই ধরনের কোম্পানিগুলো কি প্র্যাকটিস করে? এই ধরনের কোম্পানিগুলোতে কি মামা আমার সিভিটা একটু জমা দিয়ে দিও, এই ধরনের কোনো প্র্যাকটিস করে? বা এই ধরনের কোম্পানিগুলোতে কি কেউ ওই যে কালারফুল সিভি দিচ্ছে বা অ্যাচিভমেন্ট ছাড়া এরকম পিতার নাম, মাতার নাম, উচ্চতা, লিঙ্গ, সেক্স, ডেট অফ বার্থ, এই ধরনের আননেসেসারি পার্সোনাল ইনফরমেশন দিচ্ছে, গ্রামের বাড়ির ঠিকানা, দেশের বাড়ির ঠিকানা? পৃথিবীর আর কোনো এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি যে জায়গায় দেশের বাড়ি জিনিসটা এক্সিস্ট করে। একমাত্র সকল দেশের রানী এই আমাদের জন্মভূমি, এখানে এক একটা মানুষের দুটো করে অ্যাড্রেস, একটা ঢাকার অ্যাড্রেস আর একটা হচ্ছে তার দেশের বাড়ির অ্যাড্রেস। পৃথিবীর আর কোথাও কিন্তু এই সমস্ত জিনিস নাই। এইগুলো সম্পূর্ণ আননেসেসারি। সমস্যাটা হলো কিরকম, যে ইনফরমেশনগুলো সবচাইতে আননেসেসারি ওইগুলো দিয়ে রেজুমিটা ভরপুর থাকে, যেটা নেসেসারি সেটাই আমাদের উল্লেখ করা থাকে না। আপনার প্রশ্নের উত্তরটা যেটা, সেটা হচ্ছে ডে বাই ডে আমরা ভালো প্র্যাকটিসটাই করব, যেটা গ্লোবালি স্বীকৃত ওই প্র্যাকটিসটাই করব। আজকে এখনো পর্যন্ত হয়তো কোনো কোনো কোম্পানিতে এইচআররা এক্সপার্ট না, কিন্তু আমাকে টার্গেট করতে, আমি তো জবটা করব, যে আমি যে ক্যারিয়ারটা করব, আমি তো যে এক্সপার্ট না তাকে টার্গেট করে তো ক্যারিয়ার করব না। আমি এক ক্যারিয়ার করব যে সবচাইতে এক্সপার্ট, তার ওইখানে আমার কিভাবে যাওয়া উচিত সেভাবে টার্গেট করব। এবং গ্র্যাজুয়ালি যারা এক্সপার্ট না তারা আইদার দ্রুততম সময়ে তারা এক্সপার্ট হবে অথবা তারা ঝরে পড়বে, এটাই তাদের পরিণতি। এইখানে আমরা একটা দর্শকদের একটা প্রশ্ন নিতে চাই। আমাদের দর্শক একজন আছেন, গোলাম মুরসালিন নাম। তিনি একটা প্রশ্ন করেছেন আমাদেরকে যে আমি কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউতে চাকরি হয়নি, এবং ঘটনাক্রমে সেম প্রতিষ্ঠানে আমি পরবর্তীতে ইন্টারভিউ দিয়েছি। সেই প্রতিষ্ঠানে পরবর্তীতে আমার রেফারেন্স ছিল বা আমাকে কেউ বলে দিয়েছে আমার কথা, পরবর্তীতে ওই প্রতিষ্ঠানে ওই পদের জন্য আমার 1 বছর বা 2 বছর পর চাকরি হয়েছে। তো এই যে একটা ভ্যারিয়েশন হলো বা এই যে একটা চেঞ্জ হলো বা এই যে একটা অবস্থা হলো, এটার জন্য আসলে কে দায়ী বা এটা আসলে কেন হলো? আচ্ছা, কে দায়ী বা কেন দায়ীর চেয়ে ব্যাপার হচ্ছে কি, দেখেন, এক্সেপশন ইজ নট দ্য এক্সাম্পল। ঠিক আছে, যেমন ধরেন আপনার কবি নজরুল স্কুল পাশ করে নাই, কবি নজরুলের তো আরো বৈশিষ্ট্য ছিল। এখন আমি যদি আপনাকে কবি নজরুল হওয়ার কথা বলি আর আপনি যদি খালি স্কুল পাশ করেন নাই ওইটুকু নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু হলো না। ডক্টর এপিজে আব্দুল কালাম, ওনার একটা কোটেশন আছে যে বিকাল 5টার মধ্যেই অফিসের কাজ অফিসের সময় শেষ করে ফেলো। কিন্তু কোটেশন তো খালি ওই একটা দিয়ে উনি ক্ষান্ত হয় নাই, উনি তো কিভাবে অফিস করতে হবে এটা নিয়েও ওনার অসংখ্য কোটেশন আছে। এখন আপনি যদি আপনার সুবিধা মতো লাইনটাই পিক করেন তাহলে কিন্তু অসুবিধা। ইস্যু যেটা, যে ওনার যে ঘটনা যেটা বললেন যে প্রথমবার গেছে জব হয় নাই, এখানে দুটো ব্যাপার আছে।
আপনি যেমন বললেন যে প্রথমবার গেছে জব হয় নাই, দ্বিতীয়বার গেছে তার রেফারেন্স ছিল তার কারণে জব হয়েছে। কেন আমি যদি এইভাবে বলি যে প্রথমবার তার প্রিপারেশন ছিল না, হ্যাঁ আমি যদি বলি প্রথমবার তার প্রিপারেশন ছিল না এই কারণে জব হয় নাই, 1.5 বছর পরে যখন সে গেছে তখন সে পুরো দস্তুর প্রিপারেশন নিয়ে গেছে, ওই কারণে তার জব হয়েছে, এটাও তো হইতে পারে। হুম এবং দ্বিতীয়টাই দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে সত্যি। দেখেন আপনার একটা কোম্পানি, আপনার কি জেনে শুনে মানে অদক্ষ, মানে খারাপ ভাষায় বলতে গেলে যে অদক্ষ অযোগ্য বল্লা টাইপের লোকজন আপনি কি জেনে শুনে নিয়োগ দিবেন বলেন? হুম আপনার কি বিবেক নাই? তাই না? কেউ তো অদক্ষ অযোগ্য লোককে রেফারেন্সের ভিত্তিতে, আমি কোম্পানি চালাই ভাই, আমার কোম্পানিতে যদি এখন আপনি আজকে একজনকে রেফার করে দিলেন, আপনি আমার ভাই ব্রাদার মানুষ, আপনি রেফার করে দিলেন, কিন্তু যাকে ইন্টারভিউর জন্য পাঠাইলেন তার মিটার চালু করতে মনে করেন আর 3 জন লাগে, হুম তা আমি কি তারে নেব ভাই? এ কি সম্ভব? আরো তো কেস আছে, 2 দিন পরে সে যদি আমার কোম্পানি থেকে একটা মোবাইল নিয়ে 5,000 টাকা ব্যাগের থেকে নিয়ে ইয়ার থেকে নিয়ে যদি সে পালা যায়, হুম গালিটা প্রথমে আপনি খাবেন। এই কারণে তো এখন মানুষ একজন আরেকজনকে রেফার করেও না। আপনি খেয়াল করে দেখবেন রেফার করেও না। আরো রেফার না করার কারণ আছে, কিরকম? আপনার এই ইন্টারভিউর জন্য কল করলাম, আপনি তো ইন্টারভিউর দিন নাই, বেইজ্জতিটা কে হবে? ও তো হবে না, হবে তো আপনি। হুম সো এই ব্যাপারগুলো কাজ করে। আপনার মোটা দাগে যে ভাই মোরসালিন সাহেব যে ভাই প্রশ্ন করছেন, হ্যাঁ উনি জিনিসটাকে একভাবে চিন্তা করছেন। ভাই জিনিসটা তো এভাবেও হইতে পারতো যে ওনার 1 বছর আগে যখন উনি ইন্টারভিউ দিতে গেছে তখন উনি কোনো প্রিপারেশন ছাড়াই হঠাৎ করে উনি মানে বসে পড়ছে। এখন হঠাৎ করে যখন আমি বসে পড়বো, আপনারা যদি এখন আমি জিজ্ঞাসা করি আপনার উইকনেস কি, আপনার ক্যারিয়ারের একটা হতাশার গল্প বলেন, একটা সাফল্যর গল্প বলেন, কেন আগের চাকরি ছাড়ছেন, কেন এই চাকরিতে জয়েন করবেন, এই চাকরিতে জয়েন করার পরে আপনার প্ল্যান কি, সার্কুলারটা কি দেখে আসছেন কিনা, এই কোম্পানি নিয়ে আপনার প্ল্যান কি, আপনি নিজেই তো উত্তর দিতে পারবেন না। ব্রায়ান ট্রেসির একটা কথা আছে, প্রপার প্রায়র প্ল্যানিং প্রিভেন্টস পুয়ার পারফরমেন্স। হুম আপনার যখন একটা ইন্টারভিউ দিতে যাবেন, আপনার যদি প্রপার প্ল্যানিং না থাকে, কোন প্রশ্নের উত্তর কিভাবে দিবেন, কোন পদে অ্যাপ্লাই করছেন, সার্কুলারে কি কি কাজ ছিল, এটা যদি আপনার উল্লেখ না থাকে, আপনি তো ইন্টারভিউতে যেহেতু আপনি আপনার তো উল্টা গাড়ি ভাড়া নষ্ট হবে। হয়তো উনি যখন পরের বার গেছেন ওনার হয়তো একটা রেফারেন্স ছিল, কেউ হয়তো ভিতর থেকে বলে দিছে, কিন্তু ওই জিনিসটাকে আমরা হাইলাইট করতেছি। কিন্তু মাঝখানে 1.5 বছরে যে উনি নিজেকে শানিত করছেন, ওনার যে বেটার ভাবে প্রিপারেশন নিছেন, ওনার উইকনেস গুলোকে যে কাটায় নিয়ে গেছেন, মাগ না তো কেউ কাউরে বেতন দেয় না ভাই, মাগ না তো কেউ কাউরে জব দেয় না। এতই যদি হইতো তাহলে তো দেশটা, মানে দেশে তো সবাই মনে করেন একজন আরেকজনের ভাই ভাই, প্রত্যেক মুসলমান ভাই ভাই, তো তার কোনো মুসলমানের বেকার থাকা লাগতো না। হুম এই কথার প্রসঙ্গে যদি আমরা আসি তাহলে আমরা যদি যদি শুধু বিডি জবসের দিকেই দেখি, বিডি জবসে এখন মিনিমাম 1,500 থেকে 2,000 ভ্যাকেন্সি আছে। আর বাংলাদেশে টোটাল জব হোল্ডার বা জব পেতে আগ্রহী এরকম সংখ্যা 30 লাখ হবে, একটা যে ডাটাগুলো আমরা দেখি 2,000 এবং 30 লাখ। কিন্তু তারপরেও দেখা যাবে যে কন্টিনিউয়াসলি বিডি জবসে 2,000 3,000 সবগুলো জব পোর্টাল মিলিয়ে হয়তো 5,000 হবে একটা যদি সাইজ বলি, মার্কেটের জবের জায়গার সাইজ। কিন্তু মার্কেটে বেকার সংখ্যা 30 লক্ষ। তো এখন এই 30 লক্ষের মধ্যে কি 5,000ও কোয়ালিফাইড মানুষ নেই যারা এই চাকরিগুলো পেয়ে যায়? এখানেও তো একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে বাংলাদেশে কোম্পানি সংখ্যা কত? হুম যে কোনো কোম্পানির সার্কুলার আসলে কি তারা বিডি জবসেই সার্কুলার দেয়? আমি তো আমার কোম্পানিতে 30 জন টিম মেম্বার, আমি তো জীবনে কোনোদিন এখনো বিডি জবসের সার্কুলার দিই নাই। হুম তাও তো আমার কোম্পানিতে 30টা মানুষের কর্মসংস্থান হইছে। ইভেন আমি আমার আমার যে 2টা ক্লোজ ফ্রেন্ডের কথা যদি বলি, হুম তাদেরও কোম্পানিতে 70-80 জন করে এমপ্লয়ি, কিন্তু তারা এখনো পর্যন্ত কখনো বিডি জবসে আপনার সার্কুলার দেয় নাই। তারা হুম এখনকার সময়ে, হ্যাঁ বিডি জবস অবশ্যই খুবই ভালো কাজ করছে, বিকজ আমি আমার লাইফের প্রথম চাকরি পাইছিলাম বিডি জবস থেকে। আমি বিডি জবসের কাছে সবসময়ই এই কারণে কৃতজ্ঞ, কারণ বাংলাদেশের মতো প্রেক্ষাপটে, বাংলাদেশের মতো একটা জায়গায় ফাহিম মাসুর ভাই যে এই জিনিস চিন্তা করে এই জিনিস যে বানাইছে, এবং আপনি দেখেন যে 3,000 চাকরির কথা আপনি বলছেন, আপনার কাছে সংখ্যাটা ক্ষুদ্র মনে হচ্ছে। আপনি যদি এখানে 3,000 লোকের দাঁড় করান তাহলে তো আপনার এই মানে সামনের রাস্তা ভরে যাবে। হুম হুম, তার মানে বিডি জবস প্রত্যেক মাসে 3,000 লোকের, এই 3,000 যে সার্কুলার আসছে, এই 3,000-এর মধ্যে যদি 20% ফেলও করে, তাও তো 2,500 লোকের চাকরি তো হচ্ছে, বিডি হুম, জবসের মাধ্যমেই হচ্ছে। হুম, হুম, 2,500 লোক করে যদি চাকরি হয় তাহলে বছরে তাদের কত হচ্ছে, প্রায় 30,000-এর মতো লোক কিন্তু বিডি জবসের মাধ্যমে প্রত্যেক বছর চাকরি পাচ্ছে। এর বাহিরেও তো বিডি জবসের বিভিন্ন রকমের জব মেলা, খুচরাপাতি বিভিন্ন রকমের ইভেন্ট তো আছেই পোর্টালের বাহিরে। বাংলাদেশে 100 কোম্পানির ভিতরে বড় জোর 3টা 4টা 5টা কোম্পানি হয়তো বিডি জবসের সার্কুলার দিচ্ছে। আরো তো অনেক কোম্পানি, এখন আপনার কোম্পানিতে একটা লোক দরকার, সবাই তো বিডি জবসে যাচ্ছে না।
বা সবাই তো বিডি জবসে যাবে না, ইন্টারনালিও সার্কুলার দিয়ে, এখন বর্তমান সময় লিঙ্কডইনে সার্কুলার দেওয়া যায়, লিঙ্কডইনে সার্কুলার দিলে দুনিয়ার লোকজন লিঙ্কডইনের মাধ্যমে অ্যাপ্লাই করে। উপরন্তু যেমন ধরেন আমার ফেসবুক কি জানি বলা হয় পেজে প্রায় 2 লাখের মতো ফলোয়ার, লিঙ্কডইনে প্রায় 1 লাখের মতো ফলোয়ার। লিঙ্কডইনে আমি যে কোনো পোস্ট করলে প্রত্যেক 48 ঘন্টায় 2.5 লাখের মতো ভিউ হয়। তো আমার তো আসলে লিঙ্ক মানে এখানে পোস্ট করলেই আমি আমার রেজুমে পেয়ে যাই। আমি বিডি জবসকে কোনোভাবেই ছোট করব না, কোনোভাবেই আমি তাদের গুরুত্বকে অস্বীকার করব না। কিন্তু বিডি জবস ধরেন যে বাংলাদেশের একটা সার্টেন পোর্শন সে দেখছে, বাট অ্যাজ এ হোল জব মার্কেট তো আরো বিশাল। অনলি বিডি জবসেই যে সমস্ত জবের সার্কুলার কভার করছে ব্যাপারটা তা না। ফেসবুক কেন্দ্রিক অনেক গ্রুপও আছে যেখান থেকে প্রত্যেক মাসে শত শত জব হচ্ছে। আপনার এখান থেকে পডকাস্ট শুটিং শেষ করে আমার বিকালে 5:30টার দিকে সোনারগাঁও হোটেলে একটা মিটিং আছে, একটা ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র যে কোনো জব সার্কুলার আসলে সেইটাকেই নিউজ হিসেবে পাবলিশ করে। একজন সংবাদ উপস্থাপিকা উনি একটা ইউটিউব চ্যানেল বানাইছে এবং ওনার ইউটিউব চ্যানেলের কি যে উনি বিভিন্ন জায়গা থেকে সার্কুলার এনে এটাকে এরকম খবর পড়ার আঙ্গিকে বসে এই খবরটা পড়ে এবং এটাকে এই যে নিচে দিয়ে সার্কুলারটা দিয়ে দেয়। এমনিই সে একটা ইউটিউব চ্যানেল বানায় ফেলছে, এখানে 1 লাখ লোক দেখলাম আমি, 1,01,000 সাবস্ক্রাইবার, একটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে। এটা আপনার চিন্তা করা যায়? তাহলে এই যে ভদ্র মহিলা উনি এনটিভিতে খবর পড়েন, এই যে ভদ্র মহিলা উনি দেশের জব মার্কেটে কি পরিমাণ ভূমিকা রাখছে। 1 লাখের একটা সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল, আপনি চিন্তা করতে পারেন শুধুমাত্র সার্কুলারের খবর পড়ে হয়ে গেছে। দর্শক, এর মাঝখানে একটা নিয়াজ ভাইয়ের গোপন সিক্রেটটা বলে দিই। নিয়াজ ভাই কিন্তু আসলে সার্কুলার দিয়ে জব দেয় না। আপনারা যারা জব করতে চান নিয়াজ ভাইয়ের সাথে, ওনাকে পার্সোনালি নক করবেন। ওনাকে লিঙ্কডইনে পাবেন, ফেসবুকে পাবেন, সব জায়গায় পাবেন। যেহেতু উনি জব সার্কুলার না দিয়ে জব দেন, যে কোনো রকম জবের জন্য তার সাথে যোগাযোগ করবেন এবং আরও ক্যারিয়ার রিলেটেড যে বিষয়গুলো আছে সিভি রিলেটেড তার সাথে যোগাযোগ করবেন। জব মানে আমরা সার্কুলার দেই না ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যে আমরা বিভিন্ন পত্র পত্রিকা বা বিডি জবসে আমরা সার্কুলার দিই না। সার্কুলারটা আমাদের যখন, হ্যাঁ আপনার এই পডকাস্টের মাধ্যমে কেউ যদি আমাদেরকে ফলো করে, আমাদের পেজে গতকালকেও 3টা সার্কুলার গেছে। কেউ যদি কোনোটাতে মানে নিজেকে যোগ্য মনে করে সে অ্যাপ্লাই করতে পারে। গত মাসে আমাদের কোম্পানিতে 5 জনের নিয়োগ হয়েছে, এই মাসে 2 জনের নিয়োগ হয়েছে। সো এরকম প্রত্যেক মাসে মাসে মানে আমাদের কোম্পানি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা স্কেল আপ করার দিকে এগোচ্ছি। সো আমরা সার্কুলার দেই, কিন্তু আমাদের প্রোফাইল এবং আমাদের পেজের থেকেই, যেহেতু আমাদের কানেকশনস বেশি, সবার ক্ষেত্রে এটা সেম নাও হইতে পারে। যেমন আমার লিঙ্কডইনে 1 লাখের মতো প্রায় ফলোয়ার আছে, এখন আরেকজনের যদি 1000 ফলোয়ার থাকে তাহলে উনি তো সার্কুলার দিল না, সার্কুলারটা দেখবে কতজন? আর আমি একটা সার্কুলার দিলে তো সার্কুলারটা সবাই দেখছে। সো এরকম কিছু ব্যাপার স্যাপারও এটার সাথে জড়িত আছে, এই আর কি। আমাদের রিয়াদ নামে একটা ভাই প্রশ্ন করেছেন, যে জানতে চেয়েছেন যেহেতু আপনি সিভি এক্সপার্ট বা ইঞ্জিনিয়ার, তো সেটা সেই জায়গা থেকে তিনি জানতে চেয়েছেন যে আমরা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট করে বের হই আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স থাকে না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই জবগুলোতে লেখা থাকে 1 বছরের এক্সপিরিয়েন্স বা অ্যাটলিস্ট 2 বছর বা মিনিমাম 1 বছর লেখাই থাকে সাবজেক্ট রিলেটেড। তো এই জায়গাটায় যারা ফ্রেশার, রিয়াদ নামে যিনি উনি প্রশ্ন করেছেন যে আমরা এই জায়গাটাতে ওভারকাম কিভাবে করবো? আমাদের যারা কোনো এক্সপিরিয়েন্সই নাই, যারা এক্সপিরিয়েন্স চাচ্ছেন, আমরা কোথা থেকে, আমাকে এটা মিথ্যা বানিয়ে লিখে দেবো, এই ধরনের একটা কথা বলেছেন। আচ্ছা, খুব চমৎকার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তো মানে বিভিন্ন সময় দিয়েছি, আজকেও বলছি। সো যেটা ব্যাপার হচ্ছে যে একটা মানুষ অ্যাডাল্ট হয় 18 বছর বয়সে। 18 বছর বয়সে তার সম্পূর্ণ রকমের কর্ম করার মতো ফুল এনার্জি তার শরীরে থাকলো। ধরেন আপনি আপনার রুমে এয়ার কন্ডিশন এটা কিনছেন 2025 সালে, এখন আপনি এয়ার কন্ডিশনটা চালু করবেন 2035 সালে। তাহলে 2035 সালে কি এয়ার কন্ডিশন খালি খালি চালু হবে? হয়তো হবে না, না হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক তেমনি আমাদের দেশে যারা তরুণরা আছে তারা আপনার অ্যাডাল্ট হচ্ছে 18 বছর বয়সে, আর কর্মসংস্থানে যাচ্ছে 28 বছর বয়সে। প্রথম 10 বছর অ্যাডাল্ট হওয়ার পরে তারা কিছুই করে না। এইবার আসেন যে তাদের এক্সপিরিয়েন্সের যে ব্যাপার, আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোতে সাপ্তাহিক ছুটি কয়দিন? 2 দিন করে। তাহলে বছরের ছুটি কয়দিন? 52 সপ্তাহে 104 দিন ছুটি। খেয়াল করবেন এই 104 দিন ছুটি কিন্তু আপনার ঈদের ছুটি, রোজার ছুটি, পূজার ছুটি, আম কাঁঠাল খাওয়ার ছুটি, শীতকালে পিঠা খাওয়ার ছুটি, জন্মাষ্টমী, বড়দিন, গ্রীষ্মকালীন ছুটি, বর্ষাকালীন ছুটি, মৃত্যু দিবস, জন্মদিবস সব বাদে নেট আপনি 104 দিন ছুটি যে পাবেন, হ্যাঁ, এর কিন্তু কোনো ক্ষমা নাই, মানে এর আপনি পাবেনই। আপনার পড়াশোনা যদি 4 বছরের হয় তাহলে আপনি 4 বছরের ছুটিই পাইছেন 416 দিন।
যদি 4 বছরের পড়া 4 বছরে শেষ হয়। বাংলাদেশের 80% ইউনিভার্সিটিতে 4 বছরের পড়াশোনা শেষ হতেও প্রায় 6 বছর লাগে। আপনি যদি হিসাব করে দেখেন, গ্র্যাজুয়েশন করাকালীন সময় একটা স্টুডেন্ট 2 থেকে 3 বছর পরিমাণ টাইম খালি ছুটিই কাটায়। এখন সে যদি এই ছুটিতে কিছুই না করে, তাহলে এই দায়ভার কার? সে তো অ্যাডাল্ট হয়েছিল 18 বছর বয়সে। সেকেন্ড যে পয়েন্ট, যেটা হচ্ছে যে একটা মানুষের এক্সপিরিয়েন্স আসে কোন জায়গা থেকে? একটা মানুষের এক্সপিরিয়েন্স আসতে পারে তার ইন্টার্নশিপের থেকে। ইন্টার্নশিপ মানে কি? ছাত্রাবস্থাতে বিভিন্ন কোম্পানিতে জব করা। যে কোনো কোম্পানিতে যখনই কেউ একজন জব করে, তখন সে একটা ব্যবসা সম্পর্কে জানতে পারে, ডিপার্টমেন্টগুলো সম্পর্কে জানতে পারে, কোম্পানির ফাংশনগুলো সম্পর্কে জানতে পারে, উইংসগুলো সম্পর্কে জানতে পারে। না করলে সেটা জানবে না। আপনি কতজন ফ্রেশ গ্র্যাজুয়েটের আপনি পান যারা ইন্টার্নশিপ করছে? খুব কম। আর যদি কেউ করেও, তাহলে ভার্সিটি থেকে ধরে বেঁধে পাঠাইছে, নীলক্ষেতের থেকে রিপোর্ট চুরি করে নিয়ে গিয়ে জমা দিছে। কিন্তু একটা গ্র্যাজুয়েটের ফ্রেশার মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই তার অন্ততপক্ষে 4-5 জায়গায় ইন্টার্নশিপ করা উচিত। সেকেন্ড এক্সপিরিয়েন্স কোথা থেকে আসতে পারে? পার্ট টাইম কাজের থেকে। এখনকার সময়, আগেকার দিনে, আমি আজকের কথা বলি, এই যে আজকে আপনার এখানে মিটিং করতে আসার আগে ইউকে লন্ডনের এক ভাইয়ের সঙ্গে মিটিং করলাম। উনি বাংলাদেশে একটা খুব রেপুটেড ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করছে, প্রায় 14-15 বছরের ওনার এক্সপিরিয়েন্স। এখন উনি লন্ডন গেছেন মাস্টার্স করার জন্য রিনিউয়েবল এনার্জির উপরে। উনি এখন বিভিন্ন কফি শপ কিংবা পিজা বার্গার এই যে জায়গাগুলো আছে, এগুলাতে উনি একটা অড জব খুঁজছেন কাস্টমার সার্ভিস ম্যানেজার হওয়ার জন্য। বাংলাদেশে আপনার বর্তমানে যত রেস্টুরেন্ট আছে, যত এই যে আগরা, স্বপ্ন, মিনাবাজার, ইউনিমার্ট, যা কিছু আপনি দেখছেন, সব জায়গাতে যারা কাজ করে তাদের একটা বড় অংশ কিন্তু ছাত্র। এরা কি করছে? পার্ট টাইম কাজ করছে। পার্ট টাইম কাজ বলতে কি বোঝায়? আপনার ইউনিভার্সিটিতে ক্লাস সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আপনি দুপুর 2টা থেকে রাত্র 8টা-9টা পর্যন্ত কাজ খুঁজে নিচ্ছেন, কাজ করছেন, সেরকম। বর্তমানে আপনি যদি চ্যাট জিপিটিতে সার্চ করেন কিংবা লিঙ্কডইনে যদি আসেন, আপনি দেখবেন প্রচুর পরিমাণে রিমোট জব, রিমোট ইন্টার্নশিপ করার কিন্তু সুযোগ আছে। বাংলাদেশে এরকম 1000 জন প্রফেশনাল আছে যারা ইউকে, ইউএসএ, কানাডার বিভিন্ন ডাক্তারের সেক্রেটারির কাজ করে, প্রেসক্রিপশন লেখার কাজ করে। আপনি জানেন কিনা, যেমন ধরেন একজন ডাক্তার যখন তার পেশেন্টের সঙ্গে কথা বলে, তখন সে যদি প্রেসক্রিপশন লেখে, তখন অপর পার্শ্বে বসে থাকা পেশেন্টের মন খারাপ হয় যে ডাক্তার তো আমার দিকে তাকাইলো না, ডাক্তার তো আমার চেহারা দেখলো না, আমার সঙ্গে আই কন্ট্যাক্ট মেনটেন করে কাজ করলো না। তো ডাক্তার কি করে? ডাক্তারের কাছ থেকে তার দিকে চেয়া থাকা। ডাক্তার চেয়া চেয়া তার প্রশ্ন করলো, উনি তো নিশ্চয়ই উত্তর দিচ্ছে, ওনার উত্তরটা এখান থেকে ভিডিওতে রেকর্ড হচ্ছে কিংবা টেকনোলজি ইউজ করে এটাকে রেকর্ড করা হচ্ছে। বাংলাদেশে খাটের পরে বসে বা শুয়ে কেউ একজন ওই ডাক্তার যে প্রেসক্রিপশন বলতেছে, এই প্রেসক্রিপশনের ওষুধগুলোকে লিখে দিচ্ছে। ওই বেটা ওই রুমের থেকে ডাক্তার দেখায় বের হওয়ার সাথে সাথে এই প্রেসক্রিপশন মনে করেন ওই জায়গায় পৌঁছায় যাবে। এই ধরনের শত শত হাজার হাজার কাজের সুযোগ আছে। গেল পার্ট টাইম জব। ভলান্টারি বেসিসে কাজ করতে চাইলে কাজের কি অভাব আছে? আপনি কোনো কাজ যদি না জানেন, তাহলে আপনি একটা ঝাড়ু নেন, ঝাড়ু নিয়ে আপনার রাস্তায় চলে যান। রাস্তায় গিয়ে রাস্তাটা যখন ঝাড়ু দিবেন, আশপাশের বিল্ডিং বারান্দা থেকে লোকজন তাকায় দেখবে যে আরে এই ছেলেটা রোড ঝাড়ু দিচ্ছে, কি ব্যাপার। আপনি কোনো কাজ যদি না থাকে, 5 বার নামাজ পড়তে যখন যান, তাহলে 5 বার নামাজ পড়তে যাওয়ার পথে যদি 2 জন করে নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়, তাহলে আপনার দিনে 10টা মানুষ, তাহলে আপনার বছর শেষে 3500 মানুষের সঙ্গে পরিচয় হবে। এই যে নেটওয়ার্ক ফেসবুকেও রাখার আপনি জায়গা পাবেন না। তাহলে জব না হওয়ার কিন্তু আসলে কোনো কারণ নাই, আরো তো আছে। কথা এখানেই শেষ না। একটা মানুষের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকতে পারে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কিরকম? নাচ, গান, আবৃত্তি, গল্প বলা, বিতর্ক প্রতিযোগিতা খুবই জরুরি। বিতর্ক প্রতিযোগিতা মানে কি? গুড নেগোশিয়েট করতে পারি। গল্প বলা, স্টোরি টেলিং মানে কি? ভালো মতো প্রোডাক্ট পিচ করতে পারি। নাচ গান এর মানে কি? শরীরে প্রচুর এনার্জি আছে। 5 মিনিট তো দূরে থাকুক, 2 মিনিট নাচতে গেলেই মনে করেন আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। যারা নাচে তাদের শরীরে কিন্তু হেভি একটা এনার্জি থাকে, স্ট্যামিনা থাকে। তার মানে তার শরীরে স্ট্যামিনা আছে, তার মানে প্রত্যেকটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এখানে কাজে দিচ্ছে। এরপরে আসেন সিএসআর অ্যাক্টিভিটিস এর থেকে মানুষের এক্সপেরিয়েন্স আসতে পারে। সিএসআর অ্যাক্টিভিটিস মানে কি? সামাজিক দায়বদ্ধতা। সামাজিক দায়বদ্ধতা কিরকম? যেমন ধরেন এখন আপনার হয়তো আপনার বাবা অসুস্থ, তাহলে ধরেন আপনি আমার বাবা অসুস্থ, এখন আপনি আমার জন্য ফান্ড রেইজ করলেন, আপনি ব্লাড ডোনেট করলেন। আমি আমার ফেসবুকে অনেক সময় দেখি মানুষ ব্লাড ডোনেট মানে ব্লাড প্রয়োজন এটার জন্য পোস্ট করেও ব্লাড পায় না।
হোয়ার মানে ধরেন আমরা যদি একটা পোস্ট করি আমরা আল্লাহর রহমতে ব্ল্যাড পাই, কেন কেন পাই? কারণ হচ্ছে গিয়ে যে আমাদের নেটওয়ার্কিংটা নেটওয়ার্কিং এর স্ট্রং। কারো যদি ফ্রেন্ড সংখ্যাই থাকে 300 400 500 বা কানেকশনই থাকে 500, ওই 500-র মধ্যে যদি ও নেগেটিভ রক্ত না পায়, আর আমাদের তো ধরেন আমার আছে 5 লাখ, আমি তো ও নেগেটিভ রক্ত পাবো। এখন ধরেন যে বিপদের মুহূর্তে একজন মানুষকে ও নেগেটিভ রক্ত ও পজিটিভ রক্ত এগুলো জোগাড় করে দেওয়া, এগুলো মনে করেন যে বিশাল বিশাল একটা কাজ। আপনাদেরকে আমি একটা উদাহরণ বলি। একবার একটা কোম্পানিতে সেফটি ম্যানেজার পদে ইন্টারভিউ হওয়ার কথা। তো ধরেন যে এরকম দরজা খুলে মালিক বসে আছে। তো যখনই কোনো ক্যান্ডিডেট রুমের মধ্যে ঢুকতেছে তখনই মনে করেন মালিক বুকে এরকম ইয়া করে, মানে কি জানি, মানে মনে হচ্ছে যে মালিক এখনই অসুস্থ, কিছুক্ষণের মধ্যে এসে মারা যাবে, এরকম অবস্থা। তো এখন মনে করেন যে লোকজন ঢুকতেছে, দেখা যখন দেখতেছে যে এ বেটা তো মানে মরো, তখন মনে করেন ভয়ে বেরোয় যাচ্ছে। এর মধ্যে একটা ছেলে ইন্টারভিউ দিতে আসলে সে যখন আসছে তখনও মনে করেন যে এরকম বুকে ধুক করতেছে, এই বলে এখন ওভার অ্যাক্টিং এর ঠেলায় সে চেয়ারের থেকেই মনে করেন পড়ে গেছে, এইটাই সে আর কি ওভার অ্যাক্টিং করে দেখাইছে। তো দেখানোর পরে তখন ওই যে ছেলেটা ঢুকছে, ওই ছেলেটা তখন তাকে আইনা সোজা শোয়ে বুকের উপরে যে চাপ দেয়, সিপিআর বলে, যে এই সিপিআর দিতে গেছে। সিপিআর দেওয়ার জন্য যখনই বুকে হাত মানে চাপ দিছে, তখন ওই মালিক হাত ধরে বলছে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, মানে তুমি কয় টাকা বেতন চাও, মানে তার ইন্টারভিউ ওখানেই শেষ। এখন প্রশ্ন করতে পারেন যে এটা আবার কেমন ইন্টারভিউ হইলো? ভাই আপনি গেছেন তো সেফটি ম্যানেজার পদে ইন্টারভিউ দিতে, মানে কি মানুষ বিপদে পড়লে আপনি তাকে সেভ করবেন, এনে আপনি মানুষ বিপদে পড়লে পালায় চলে যাচ্ছেন, আপনার তো আপনি তো এই জায়গায় ডিসকোয়ালিফাইড। তো যখন আপনি ওইটা করলেন ওইখানে আপনি মানে কোয়ালিফাইড হলেন। আপনি যখনই কোনো একজন মানুষ যখন সিএসআর অ্যাক্টিভিটিজের ভিতরে থাকে তখন কি হয়, সে কিন্তু মোর এমপ্যাথেটিক হয়, এবং এমপ্যাথিটা কিন্তু খুব জরুরি। আপনি সেলস করেন, মার্কেটিং করেন, বিজনেস ডেভেলপমেন্ট করেন, যেটাই করেন না কেন এমপ্যাথি জরুরি। তাহলে ইন্টার্নশিপ, পার্ট টাইম এক্সপিরিয়েন্স, ভলান্টারি এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, সিএসআর অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এই পয়েন্টগুলো কেউ যদি পড়াশোনা করাকালীন সময় কিছুই না করে এবং তারপরে সে যদি তার পিতার নাম, মাতার নাম, হাইট, উইট, সেক্স, রিলিজিয়ান, দেশের বাড়ি এগুলা নিয়ে যদি আসে, তাহলে এই দায়ভার তো তাকেই বহন করতে হবে। এইখানে একটু প্রশ্ন করি, দর্শকদের আরেকটা প্রশ্ন আছে, ওটাতে যাওয়ার আগে সে এই যে যেই কথাগুলো বললেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ছোট ছোট বিভিন্ন জায়গায় সিএসআর বা যেই কাজগুলো করুক, যখন কোম্পানির 1 বছরের রিয়েল এক্সপিরিয়েন্স চায়, এই যে সিমিলার নেচার অফ এক্সপিরিয়েন্স, সেই ক্ষেত্রে কি এগুলোকে তারা আসলেই লিটারেলি কাউন্ট করে? হ্যাঁ অবশ্যই করে, হ্যাঁ অবশ্যই করে। আচ্ছা, বিকজ হচ্ছে গিয়ে যে আপনার তো গ্র্যাজুয়ালি ছোট ছোট এক্সপিরিয়েন্স গুলো মিলেই তো একটা বড় এক্সপিরিয়েন্স হয়ে গেল। আমাদের কোম্পানির কথা বলি, আমাদের কোম্পানিতে আমাদের যে সিনেমাটোগ্রাফার সে এখনো ইউনিভার্সিটির 3য় বর্ষের স্টুডেন্ট, গ্রাজুয়েশন কমপ্লিট করে নাই। এই ছেলে আমার কাছে আসছিল কলেজে পড়াকালীন সময়। আমাদের কোম্পানিতে আগে একটা ছিল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। সেই ছেলে 10 মিনিট স্কুলে পড়তো, যখন মানে 10 মিনিট স্কুলে সে জব করতো যখন সে ক্লাস 9-এ পড়তো তখন। আমার এখানে সে যখন ইন্টারভিউ দিছে তখন তার দাড়ি মোছো ঠিক মতো ওঠে নাই, এখন সে বেটা মানুষ হয়েছে। এখন সে একটা ভার্সিটিতে 2য় বর্ষে পড়ে, 2য় বর্ষে বা 3য় বর্ষে পড়ে হয়তো। আমার ইউনিভার্সিটিতে এই আমার কোম্পানিতে এই মাসে যে ছেলেটা সেকেন্ড হাইয়েস্ট সেল করছে, সে খুলনাতে ন্যাশনাল ইউনিভার্সিটির মানে খুলনার একটা কলেজের থেকে সে এখন 3য় বর্ষে পড়া স্টুডেন্ট। সো এই যে স্টুডেন্ট অবস্থাতে ফুল টাইম জব করা কিংবা পার্ট টাইম জব করা কিংবা 6 মাস জব করা, এগুলো এখনকার সময় খুবই নর্মালাইজ, এগুলো এখন সবাই করছে, এগুলো এখন করা মানে খুবই সহজ। সো এগুলো করলে এগুলো অবশ্যই এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হয়, ইভ্যালুয়েট করা। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আসলে অজুহাতের সুযোগ নেই? অজুহাতের কোনো সুযোগ নেই। আরো একটা জিনিস বলি, আর্লি এইজের থেকে, যেমন ধরেন আমি আমার যে ছেলেটার কথা বললাম যে কলেজের প্রথম বর্ষ থেকে জব করছে, কলেজের প্রথম বর্ষে তাকে বেতন দিতাম 12,000 টাকা, আর এখন সে বেতন পায় 65,000 টাকার মতো। আমার কোম্পানিতে সে এখন নাই, 65,000 টাকার মতো তার বেতন। সে একটা ইউনিভার্সিটির 3য় বর্ষে পড়ে আমেরিকান একটা কোম্পানিতে জব করে 65,000 টাকা বেতন প্রত্যেক মাসে কামাইতেছে। এখন আপনি বলতে পারেন যে ওই ছেলে তো এক্সেপশনাল। হ্যাঁ, কারণ কথা হচ্ছে আপনি একটু আগে এই পডকাস্টে যে উদাহরণটা দিলেন যে অমুকে রেফারেন্সে জব পাইছে, ওই উদাহরণটাও এক্সেপশনাল। এখন আমার প্রশ্ন হলো, এক্সেপশনাল উদাহরণও যদি টানেন তাহলে ভালোটা টানেন, মন্দটা টানার কি দরকার? দর্শক এখানে একটা বলতে চাই, যে কথাটা বলেছে সেটা হচ্ছে অজুহাতের সুযোগ নেই। আসলে কি আপনারা তাই মনে করেন যে অজুহাতের সুযোগ নেই? রিয়াজ ভাই যেটা বলেছেন যে অজুহাত দেওয়া হচ্ছে বা অজুহাত
দিয়ে এক্সপেরিয়েন্স যেই চাওয়া হয় বিভিন্ন জায়গায় অনেকগুলো অপশন আছে, অনেকগুলো সুযোগ আছে, আমরা সেগুলোকে না নিয়ে অজুহাত দিচ্ছি। কমেন্টস করে জানান আসলে কি অজুহাত নাকি আসলে আমাদের ব্যর্থতা, আমরা আপনার কাছে জানতে চাই। এখানে আরেকজন যে প্রশ্নে আমরা আরেকটা দর্শকের যে প্রশ্নে যেতে চাই, সেই প্রশ্নটা খন্দকার আল হাসান তানিম করেছেন। সেই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। সে একজন এআই এক্সপার্ট। সেই প্রশ্ন করেছে যে এখন তো এআই এর যুগ, আমি তো চাইলেই ভালো একটা রেজিউমি করে ফেলতে পারি, তাহলে রেজিউমি শেখার এত কিছু করার এত কি দরকার, আর আসলে কি দরকার আছে কিনা? খুবই চমৎকার প্রশ্ন। দেখেন, এআই এর যুগ, সবকিছু তো এআই তে আছেই, হুম হুম তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকারই বা কি দরকার? হুম সবই তো এআই তে আছে, কিন্তু দিন শেষে এআই তে যেটা নাই সেটা হচ্ছে পার্সোনালাইজড টাচ, হিউম্যান টু হিউম্যান রিলেশন, হিউম্যান টাচ, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, আমরা যে কাজ করি বা আমরা যে রেজুমি তৈরি করি, আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের সঙ্গে ইন ডিটেইলে বিস্তারিত আলাপ করি, তার অবজেক্টিভটা জানা বোঝার চেষ্টা করি, তার ইন্টেনশনটা জানা বোঝার চেষ্টা করি, তার কি কি স্কিল আছে, তার হোল ক্যারিয়ারে কি কি কন্ট্রিবিউশন, ভ্যালু এডিশন, অ্যাচিভমেন্ট আছে, প্রত্যেকটা জিনিস খুঁটায় খুঁটায় জিজ্ঞাসা করি, কোন কোন প্রজেক্টে কাজ করছে, প্রজেক্টের আউটকাম কি ছিল সেগুলো জানার চেষ্টা করি, তার ট্রেনিংগুলো কি ছিল, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার কি ছিল, প্রত্যেকটা বিষয় জেনে শুনে নিয়েই কিন্তু তার রেজুমিটা তৈরি করা হয়। সো এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এআইকে প্রম্পট দিবেন, এখন আমাদের দেশের মানুষ, আমার ইভ্যালুয়েশন বলে আপনি ইউনিভার্সিটি পড়ুয়া, ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন কমপ্লিট করা 90% মানুষ এখনো পর্যন্ত কিবোর্ডই চেনে না বাংলাদেশে। তারা কিবোর্ডই চেনে না, কিবোর্ডের কোন জায়গায় বর্তমান সময় এটা মনে হ্যাঁ, হচ্ছে। কোন জায়গায় কিবোর্ড। আরো তো কথা, মানে কথা বলতে গেলে তো আসলে অনেক কথা বলতে হয়। বাংলাদেশে এরকম অন্তত 15-20টা সাবজেক্ট আছে যেটার কোনো জব মার্কেটই বাংলাদেশে নেই। এই সমস্ত পড়াশোনা বাংলাদেশ থেকে উঠায় দেওয়া দরকার। হুম হুম বাংলাদেশে বিভিন্ন, আমি নাম বলবো না, নাম বললে তো আসলে খারাপ হয়। বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি বা জাতীয় পর্যায়ের বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে, কম্পিউটার ল্যাব নাই। একটা কম্পিউটার কিভাবে চালাতে হয় এইটা প্র্যাকটিস করার সুযোগ বাংলাদেশের 50% ইয়াং মানুষের এখনো নাই। এখনো পর্যন্ত শুধুমাত্র মোবাইলটা হয়তো তাদের হাতে গেছে, মোবাইল দিয়েও অনেক কিছু করা যায়, বাট স্টিল দে ডোন্ট হ্যাভ এনি পার্সোনাল পিসি অর পার্সোনাল ল্যাপটপ, এবং এইটার ইনফ্রাস্ট্রাকচারই নাই। আবার উপরন্তু এমন কিছু সাবজেক্ট বাংলাদেশে পড়ানো হয় যে সাবজেক্টের কোনো ভূত ভবিষ্যৎ বাংলাদেশে নাই, এই রিলেটেড কোনো জবই বাংলাদেশের মার্কেটে ঢাকা ইউনিভার্সিটি তো এমন অনেক সাবজেক্ট আছে যেগুলোর তো কোনো মার্কেটই নেই, মার্কেটে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে আছে। ইভেন মানে ইভেন ক্যারিয়ার প্ল্যানিং জিনিসটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা তো আমরা পরবর্তী সময়ে এসে, এখনকার সময়ে এসে না আমরা বুঝছি। মানে ক্যারিয়ার প্ল্যানিং ছাড়া, যেমন ধরেন আপনার কাছে একটা বিমান আছে, বিমানটা নিয়ে আপনি উড়াইতে পারেন, এটা ঠিক আছে, বিমান আপনি উড়ানো শিখছেন, বিমান আপনি উড়াইতে পারেন। বিমান কি উড়ানো বেশি গুরুত্বপূর্ণ নাকি বিমান নিয়ে আপনি কোন জায়গায় নামবেন সেটা জানাটা বেশি গুরুত্বপূর্ণ? নামা ওঠা সব, ওঠার চেয়ে নামা বেশি গুরুত্বপূর্ণ, না তো উঠতে উঠতেই মরবেন। কোন জায়গায় নামবেন, আপনার ডেস্টিনেশন কই, এটা আপনার বুঝতে হবে না? আপনি এখান থেকে ফকিরাপুল গেলেন, আপনি কি আন্দাজে কোনো একটা বাসে উঠে যাবেন? বাস যদি আপনারা সিলেটে নিয়ে যায় তাইলে ঘটনা একরকম, বাস যদি আপনারা খুলনায় নিয়ে যায় ঘটনা একরকম, বাস আপনারা যদি কক্সবাজার নিয়ে যায় ঘটনা একরকম, বাস আপনারা বান্দরবন নিয়ে গেলে ঘটনা আরেক রকম, রাইট? সো আপনাকে তো প্রথমে ফিক্স করতে হবে যে ভাই আমি কই যাইতে চাই, আমি কি ধরনের জব চাই, কোন ডিপার্টমেন্টের জব চাই, এই রিলেটেড কোনো প্ল্যানিংই তো আমাদের দেশের মানে আর্লি স্টেজে মানে করা হয় না। এবং দিন শেষে সমস্যা কি, যে মানুষ যখন বিপদগ্রস্ত হয়, যখন ধরা খায়, তখন তাকে ব্ল্যাকমেইলিং করে, তাকে যা কিছু বলা হোক না কেন তখন সে সেটা করে। এখন আপনার একটা জব দরকার, এখন আপনারে বলবো আপনি আমাকে, মানে আমাদের দেশের মানুষের প্রেক্ষাপটে খেয়াল করে দেখবেন, মানুষ ঘুষ দিয়ে চাকরি পাওয়ার জন্য এক পায়ের রেডি, কিন্তু 2000 টাকা দিয়ে স্কিল ডেভেলপ করবে, 5000 টাকা দিয়ে একটা ট্রেনিং করবে, 2000 টাকা দিয়ে একটা নতুন জিনিস শিখবে, নো। বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে কক্সবাজারে ঘুরতে যাওয়ার জন্য 12-14 হাজার টাকা করে খরচ করে বছরে, তৃতীয় বর্ষে চতুর্থ বর্ষে কক্সবাজার সেন্ট মার্টিন ট্যুরে যায়। এই টাকা কোনো না কোনোভাবে তারা জোগাড় করে। এই বাচ্চাগুলোকে আপনি 200 টাকা খরচ করে একটা কিছু শিখতে বলেন, নো। মানুষ নিজের উন্নতি পছন্দ করে না, এবং সে যখন বিপদে পড়ে তখন তার টনক নড়ে। আজকে আপনি এখন অসুস্থ হন, আল্লাহ না করুক, হসপিটালে যাবেন, ডাক্তার আপনার আব্বা আম্মাকে বলবে 5 লাখ টাকা জমা করে দাও, কোথা থেকে 5 লাখ টাকা আসলে এটার আর কোনো আপনি অ্যানালাইসিসই করতে যাবেন না।
আইসিইউতে যখন কোনো রুগী থাকে তখন তার কাছে আর মানুষের কোনো এক্সপেকটেশন থাকে না, দম ফালাইলো কিনা এটাই মনে করেন সবচেয়ে জরুরি বিষয়। True. ঠিক আছে? হুম, হুম। তো জব মার্কেটের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা এরকম। এই যে এইখানে যেই কথাগুলো বলছিলেন যে আসলে স্কিল ডেভেলপমেন্ট করা বা একটু ভালো হওয়া, এই যে আপনারা ৭০,০০০ লোকের সাথে একটু অড কোশ্চেন করছি এবার। হুম। মানে ৭০,০০০ লোককে সার্ভিস দিয়েছেন বা হুম। ক্লায়েন্টকে সার্ভিস দিয়েছেন। এইটা কি আসলেই যাদেরকে সাথে কাজ করেছেন তারা কি পরবর্তীতে সফল হয়েছে? এটার কি কোনো রিয়েল স্ট্যাটিস্টিক্স আছে নাকি এমনি একটা ইন জেনারেল বলে দিচ্ছেন আপনারা? দেখেন আমাদের কাছ থেকে যারা রেজুমে আপডেট করায় তাদের হ্যাঁ, হ্যাঁ। ভিতরে 95%ই হচ্ছে প্রফেশনাল, হুম। মানে অলরেডি তারা কোনো একটা জবে আছে। হুম, হুম। জবে নাই, যারা জব করছে না, যারা বেকার কিংবা যারা ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, তাদের জন্য আমাদের কোনো পেইড কোনো কিছু নাই। আচ্ছা, এটা না থাকার কারণ? বিকজ তারা ওইটাতে মানে মানে আমার মানে তাদের মার্কেটটাই মাথায় ওই সাইড চিন্তায় না, আসে না, না না, এরকম আমার কিছু? তো আমার তো সোজা কথা হচ্ছে যে আমার এটা বিজনেস। হুম, আমাকে আমার বিজনেস করে ভাড়া দিতে হচ্ছে, আমার 30 জনের মতো স্টাফ এটা চালাতে হচ্ছে, এটা আমার বিজনেস। সো দে আর নট মাই টিজি, হুম, হুম, হুম। সোজা হিসাব। কেন করছি না বা কোনো ওইটা কোনো ইস্যু না, আমি হচ্ছে কি ওই টিজি নিয়ে কোনোদিন চিন্তা করি নাই ফোকাসই কিংবা করেননি আমি বা কাজই ফোকাস করি করেননি। নাই, হ্যাঁ। কাজ করি নাই। কিন্তু আমার ওই টিজি নিয়ে কিন্তু ফ্রিতে অনেক কাজ করা আছে। আচ্ছা। যেমন আপনি আমার যদি ফেসবুকে লক্ষ্য করেন বা আমার লিঙ্কডইনে লক্ষ্য করেন, বাংলাদেশের প্রায় সব ইউনিভার্সিটিতেই আমি কিন্তু ক্লাস নিছি। রেজুমে রাইটিং, ক্যারিয়ার প্ল্যানিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, লিঙ্কডইন প্রোফাইল তৈরি, বিডি জবসের প্রত্যেকটা জব ফেয়ারে আমরা কিন্তু যাই এবং সেশন নেই। সো আমাদের কিন্তু এই সার্ভিসগুলো ফ্রি। বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোনো জব ফেয়ার হয়, আমার কোম্পানি থেকে 2টা লোক যায় এবং তারা ওই জব মেলাতে যারা আসে প্রত্যেকের ফ্রি সিভি চেক করে দেয়, প্রত্যেকের রেজুমিটাকে ফ্রি চেক করে দিই আমরা। বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন আমাদের কোনো ইউনিভার্সিটি থেকে যদি আমাদেরকে ডাকে, আমরা সেখানে গিয়ে যে সেশন করাই, এটার জন্য আমরা 1 টাকাও চার্জ করি না, ইভেন যাওয়া আসার খরচও চার্জ করি না এখন। হুম, হুম। ঠিক আছে? সো এগুলো আমাদের পক্ষ থেকে তাদের জন্য, মানে এটাকে গিফটের আপনি মতো একটা। গিফট বলেন বা সিএসআর বলেন, হোয়াট এভার ইউ থিঙ্ক, হুম। এটাই আমাদের তাদের জন্য দেওয়া সার্ভিস। আমার আজ পর্যন্ত যদি 500 ইউনিভার্সিটিতেও ক্লাস নিয়ে থাকি, কোথাও কোনোদিন কাউকে বলি নাই যে আমাদের কাছ থেকে আপনি সিভি লেখায় নেন বা ইয়া করেন, এরকম আমরা কিছু বলি নাই। আমাদের তাদেরকে যে মেসেজ দেওয়া যে ভাই আপনাদের এইভাবে লেখা উচিত, এইটা সিভি লেখার নিয়ম, এইটা নিয়ম না, এইটা ডুজ, এইটা ডোন্টস, এই সমস্ত কথাবার্তা যেটা আমাদের তাদেরকে বলা দরকার সেগুলো আমরা তাদেরকে বলি। এখন তাদের ভিতর থেকে কেউ যদি তখন কিংবা ভবিষ্যতে কখনো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কাজ দেয়, এটা তাদের ব্যাপার। বাট আমাদের যে টিজি বা যে মার্কেটিং, এই সেগমেন্টে কখনোই বেকার বা ফ্রেশার্স এরা কখনোই আমাদের টিজির ভিতরে না। আমাদের টিজি মিনিমাম যাদের 5 থেকে 50 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তারা হচ্ছে আমাদের টিজি। যারা জব করছে অলরেডি, আরেকটা বেটার জবে যেতে চায়, একটা ক্যারিয়ারে আছে আরেকটা ক্যারিয়ারে যেতে চায়। আজকে এই যে যেমন আপনার এখানে আসার ঠিক আগে দুপুর 2টার দিকে এক ভদ্রলোকের সঙ্গে মিটিং করলাম। উনি হচ্ছেন আপনার সোমালিয়া এবং তার পাশের আরেকটা কি জানি দেশের নাম বললাম, উগান্ডা এবং সোমালিয়া, এই 2টা দেশের উনি একটা কোম্পানিতে কান্ট্রি ম্যানেজার হিসেবে আছেন। এবং উনি এখন 2টা কান্ট্রির কান্ট্রি ম্যানেজার হিসেবে আছেন। ওনার টার্গেট 8টা-10টা কান্ট্রি ম্যানেজ করার মতো কোনো একটা জবে যাওয়া। তার মানে আপনার প্রশ্নের উত্তর যেটা, সেটা হচ্ছে যে আমাদের টিজি ওইটা না। কাজেই আমাদের কাছ থেকে যারা রেজুমি লেখায় নেয় তারা অলরেডি জবে আছে এবং তারা একটা বেটার জবের জন্য যায়। সেকেন্ড যেটা পয়েন্ট হচ্ছে যে কেউ এর ভিতর থেকে 20% কাস্টমার এমনও আছে যারা আসলে জব সুইচ করতেও চায় না, কিন্তু তারা চায় তাদের যেন রেজুমিটা আপ টু ডেট থাকে, প্রোফাইলগুলো যেন আপ টু ডেট থাকে, যদি কখনো কোনো অপরচুনিটি আসে তাহলে যেন সে জায়গায় অ্যাপ্লাই করে। যেমন আমার আজকে এক স্যারের সঙ্গে কথা হলো, উনি রুয়ান্ডাতে আছেন। এখন রুয়ান্ডার ওই যে স্যার, উনি এই যে জবে জয়েন করছেন, এই জবে জয়েন করার 2-3 মাস পরেই উনি আমার কাছ থেকে রেজুমে আপডেট করাইছেন, গত বছরও আপডেট করাইছেন। কিন্তু মাঝখানে উনি যে এই যে চাকরি করে যাচ্ছেন, উনি বিভিন্ন জায়গায় হয়তো ইন্টারভিউ দেন, দেশের বাইরে বিভিন্ন জায়গায় হয়তো আরও বিভিন্ন জায়গায় প্লেস করেন, ইন্টারভিউ হয়তো দেন বা দেন না, কিন্তু ওনার ডকুমেন্টটা অলওয়েজ আপ টু ডেট। ঠিক আছে? এখন নট নেসেসারিলি যে ওনাকে জব সুইচ করতে হবে বা উনি একেবারে না খেয়ে মরে যাচ্ছে, মানে রেজুমে আপডেট করলো বা জব পেতে হবে। থার্ড আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে রেজুমে আপডেটের সঙ্গে বা সিভি আপডেটের সঙ্গে জব পাওয়ার কোনো রিলেশন নাই। আপনি 5 থেকে 15 লাখ টাকা খরচ করে একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিচ্ছেন, ওই ইউনিভার্সিটিতে আপনারা জব পাওয়ার কোনো নিশ্চয়তা দিতে পারতেছে না।
সেখানে আপনি 3 থেকে 5,000 টাকা খরচ করে একটা রেজুমে আপডেট করবেন। আমার যদি এখন আপনার সব গ্যারান্টি দেওয়া লাগে, তাহলে ইউনিভার্সিটির টাকা কয়টা আইনা আমারে দিক। চাকরিটা দিয়ে দেন। হ্যাঁ, তাহলে আমি ওই টাকা ইন্টারেস্ট খাটায় তারে স্যালারি দেওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে, এগুলো সম্পূর্ণ বদ্ধমূল ভুল ধারণা। ইউনিভার্সিটিগুলোর বর্তমানে উচিত যে প্রচুর পরিমাণের প্র্যাকটিক্যাল কারিকুলাম বেসড করানো, মানে কারিকুলাম না বলছি, যে মানে সেশনাল বা প্র্যাকটিক্যাল যে সমস্ত এক্সপিরিয়েন্স আছে এগুলোর সঙ্গে ছাত্রছাত্রীদেরকে পরিচিত করানো। কোন কবি কত সালে জন্মাইছে, কত সালে মরছে, কত সালে বিয়ে করছে, তার উপন্যাস কি ছিল, গল্প কি ছিল, যে জিনিস গুগল করলে এবং চ্যাটজিপিটিতে ঘাটলে পাওয়া যায়, সেই জিনিস মুখস্থ করার নাম পড়াশোনা হইতে পারে না। এটা গার্বেজ গার্বেজ গার্বেজ, এর চাইতে বড় ভুল আর কিছুই হইতে পারে না। এগুলো ব্রেনে নেওয়ার মাধ্যমে ব্রেনের মধ্যে মানে গোবর টাইপের জিনিসপত্র সব কিছু ঢুকাই দিয়ে নিয়ে বসে আছি। যে জিনিস গুগল এবং গুগল এবং চ্যাটজিপিটি দিয়ে খুঁজে পাওয়া যায়, সেই জিনিস নিয়ে তো আর ঘাটাঘাটি করার আহামরি কিছু নাই। বরঞ্চ দেখতে হবে যে ওই জিনিসটা আমি কত দ্রুত সুন্দরভাবে প্রম্পট লিখে ওই ইনফরমেশনগুলোকে বের করে আনতে পারি। আমাদের ব্রেনে যেই পরিমাণ ছাইছাতা টাইপের জিনিসপত্র ভরপুর, আমাদের বাচ্চারা তুখোড় মেধাবী, অঙ্ক শুদ্ধ মুখস্থ করে ফেলায় আমাদের দেশের বাচ্চারা। ঠিক আছে, তাইলে এদের পক্ষে মানে কমন জিনিসগুলো, একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি বিভিন্ন জায়গায় যখন ক্লাস নিতে যাই আমি বলি যে একটা ইন্টারভিউ আপনি যখন দিতে যাবেন আপনাকে কি কি প্রশ্ন করবে, ইন্ট্রোডিউস ইউরসেলফ, আগের চাকরি কেন ছাড়তে চাচ্ছেন, আপনার স্ট্রেংথ কি, উইকনেস কি, এই চাকরিতে কেন আবেদন করলেন, আপনাকে কেন নেওয়া উচিত, আপনার আগের কোম্পানিতে একটা লিডারশিপের কথা বলেন, একটা ক্রাইসিস মোমেন্টের গল্প বলেন, আপনার পরিবারে কে কে আছে, সব তো কমন প্রশ্ন। জীবনে এত কিছু মুখস্থ করলেন যা জীবনে কোনো কাজেই আসতেছে না, তাহলে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এই যে কমন 20-25টা জিনিস, এটা কেন বাসা থেকে স্টাডি করে গেলেন না? দর্শক, আপনারাও কি মনে করেন যে আসলে এই প্রশ্নগুলো কমন এবং এগুলো কি মুখস্থ করে যাওয়া উচিত ইন্টারভিউর জন্য, যে কারণে আপনারা ইন্টারভিউতে ভালো করছেন না বা যারা সাকসেস হতে পারছেন না, অনেক 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 ইন্টারভিউ ফেস করছেন? নিয়াজ ভাই যেটা বললেন যে এই প্রশ্নগুলো তো খুবই কমন, আমরা এগুলো কেন প্র্যাকটিস করি না বা করি? আপনারা কি একমত এই ব্যাপারে যে আসলে এগুলো করে গেলে বেটার জব পাওয়া যাবে কিনা বা আসলে সুযোগ আছে কিনা? ভাই, আমরা আবার আলোচনায় ফিরি। সেই জায়গায় আপনি যে কথা এর যে আলোচনায় আমরা ছিলাম, এর জায়গায় তার মানে এআই যেটা বলছিলেন যে হিউম্যান ইন্টারাকশন না থাকার কারণে এটা আসলেই কি আমাদের, মানে আপনারা যে মোটিভ নিয়ে কাজ করছেন বা যে মোটোকে সামনে রেখে আগাচ্ছেন, এআই এর কারণে কি এটা কি আসলে কমে যাবে, নাকি এআই এর জায়গায় থাকবে, আপনাদের জায়গাটা আপনার আর জায়গায়? এআই এর জায়গায় আছে, আমরা আমাদের জায়গায় আছি। আমরা যে রেজুমে তৈরি করি আমরাও এআই এর হেল্প নেই। বর্তমান সময়ে এআই ইজ এ টুল। আপনি খেয়াল করে দেখবেন আপনার বাবা বা আপনার মামা, চাচা, তারা যখন জব করতেন, তারা জবের সময় সিভি লিখতেন হাতে। খেয়াল করে দেখবেন আপনার প্রিভিয়াস জেনারেশন হাতে সিভি লিখতেন। এরপরে আসলো কি টাইপরাইটার, এরকম ঘটাঘট 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 টাইপ করতো। তারপরে আসলো কি এইরকম বড়, এই আপনার এই লাইটের মতো এরকম টিভি সাইজের মনিটরওয়ালা পিসি, ডেস্কটপ। এরপরে এখন আসলো কি ল্যাপটপ। ল্যাপটপে কি, ল্যাপটপ বা পিসিতে কি আসলো, মাইক্রোসফট ওয়ার্ড। এখন মাইক্রোসফট ওয়ার্ড আসার পরে কি আপনি টাইপরাইটারের ইসে যাবেন? গাড়ি আসার পরে কি আপনি ঘোড়ার গাড়িতে চড়বেন? ব্যাপারটা তা না। টেকনোলজির সঙ্গে আমরা অবশ্যই খাপ খাওয়ায় নিব, কিন্তু ঘোড়ার গাড়ির উদ্দেশ্য ছিল যেরকম যাতায়াত করানো, মোটর গাড়ির উদ্দেশ্যও সেরকম যাতায়াত করানো। যাতায়াতটা আরো ফাস্টার হচ্ছে। সো এআই সবসময় সহায়ক, অবশ্যই এআই শিখতে হবে। এআই এর মাধ্যমে কিভাবে কাজ সহজ করা যায়, এটা প্রত্যেকেরই পেশাগত সাইডেও এরকম ব্যাপার স্যাপার আছে। যেমন ধরেন আগেকার দিনে একটা প্রপোজাল লিখতে অনেক সময় লাগতো, এখন এআই কে জিজ্ঞাসা করলে একটা প্রপোজাল সে বানিয়ে দিচ্ছে, একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়ে দিচ্ছে। গতকালকে আমি একটা প্রপোজাল তৈরি করলাম, এআই কে আমি বিভিন্নভাবে প্রম্পট দিয়ে একটা প্রপোজাল দাঁড় করালাম, দেন আমিও কিন্তু ওখানে প্রায় 1.5-2 ঘন্টা কাজ করছি। তার মানে কি এআই প্লাস আমার 1.5 ঘন্টার রিপোর্ট ইকুয়াল টু একটা প্রপোজাল। জেনারেল টাইমে ওই প্রপোজাল লিখতে গেলে পুরো একদিন লেগে যেত ফর শিওর। তো যে পেশাতেই থাকেন না কেন বা আছে না কেন, এআইটাকে সহায়ক হিসেবে নিতে হবে। এআইও লাগবে, পার্সোনাল টাচও লাগবে। আমাদের কাছে তো অনেক মানুষ এরকম আছে যে তার গল্পগুলো শেয়ার করার জন্যই মনে করেন যে মানে তার স্টোরিগুলোকে শেয়ার করবে, তার কথাটা শোনার কেউ নাই। এই যে পুরুষ মানুষের, বেটা মানুষের যে ক্যারিয়ার, বেটা মানুষের ক্যারিয়ারের দুরবস্থা বা সে যে কি ধরনের হতাশা বা ইসের মধ্যে আছে, গল্প শোনার তো কেউ নাই। কার বস কারে ইয়া করতেছে, কোন জায়গায় যে আপনার অফিস পলিটিক্সের শিকার হচ্ছে, কোথা থেকে জব চলে যাচ্ছে, কোথা থেকে বেতন পাচ্ছে না। আপনি ধরেন আজকে বেতন পাইলেন না, সাপোজ, আপনি কি বাড়ি যেয়ে বলবেন যে এই দেখো
আমি বেতন পাই নাই। বেটা মানুষ তো এগুলো কিছু বলে না। বেটা মানুষের স্বভাবিত যত বিপদই আসুক না কেন চুপে চাপে নিজের চুপে মধ্যে চাপে মনে রাখা করেন নিজের উপর দিয়ে কাটায় যাওয়া। তো বেটা মানুষের তো একটা মানে তার জায়গা গল্পটা লাগবে, শেয়ার তো করার তো একটা জায়গা জায়গা লাগবে, দরকার। রাইট। এখন মনে করেন যে এই জায়গায় হচ্ছি আমরা, হুম ঠিক আছে? যেমন ধরেন আগেকার দিনে কি হইতো যে আপনার বাবা মা অসুস্থ, তাহলে দেখবেন ভাই ভাবিদের ভিতর থেকে কেউ একজন এসে কিন্তু আপনার মার সেবা করতেছে, বা এরকম জিনিসটা কিন্তু আগেকার জামানাতে ছিল। এখন কি, এখন এই জায়গায় পেশাদার নার্স চলে আসছে, হুম তাই না? ডে কেয়ার সেন্টার চলে আসছে। হুম তো এগুলোর কাজ কি? আগামী দিনে আজকের থেকে 20 বছর পরে আপনি দেখবেন এই যে নার্সিং এর সিভি আমরা প্রত্যেক মাসে না হলেও 20-50টা করি। হুম এগুলোর ডিমান্ড বাড়তেছে সামনে। টেকনিক্যাল ঠিক টেকনিক্যাল না? আপনার আব্বা অসুস্থ, আপনার আম্মা অসুস্থ, আল্লাহ না করুক, আপনি সেবা করবেন? নাও পারতে পারেন। কারণ সেবা করতে গেলে আপনার এদিক দিয়ে ক্যারিয়ার, এখন তো দুনিয়া অনেক যান্ত্রিক, আগেকার দিনের মতো তো সহজ সরল নাই, রাইট? আপনার ক্যারিয়ার, আপনার কোম্পানি, আপনার ব্যবসা তো লাটে উঠবে। আবার আপনার যদি আপনার ওয়াইফ উনিও যদি কর্মজীবী হন, তাহলে ওই আপনার বাবা মাকে দেখাশোনার জন্য কাকে দরকার? একটা দুইটা নার্স থাকতে Right. হবে, রাইট? তো এই যে পেশাগুলা, এই পেশাগুলো তো এখনো এবং সামনের সময়গুলোতে এই জিনিসগুলো আরো বৃদ্ধি পাবে। তার মানে হচ্ছে মানুষের, আমরা যে কাজটা করছি, আমাদের কাজটা হচ্ছে আমরা মানুষের কথাটা শুনতেছি। কথা শোনাটা বেশি জরুরি বলার চাইতে। তার কথাটা শুনতেছি। হ্যাঁ, আমরাও 15-20% বলি, এই মিলেই তো মিটিং, এটাই তো আপনার হিউম্যান ইন্টারাকশন। আমরা তাদেরকে টাচ করি, তাদেরকে ধরায় দেই। যখনই তাদেরকে পয়েন্টগুলো ধরায় দেওয়া হয়, তখন তারা অনর্গল তাদের অ্যাচিভমেন্টগুলো বলতে পারে। এটাই আমাদের এত বছর যাবত আমাদের যে অভিজ্ঞতা, এইটার মূল মানে মুনশিয়ানার জায়গা এটাই। আমরা দর্শকদের আরেকটা প্রশ্ন নেব। প্রশ্নটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। প্রশ্নটা সে এইভাবে করেছে যে তার বিয়ের সময় সে রিজিউমি পাঠিয়ে দিয়েছে। আসলে আমাদের দেশে বায়োডাটা, কারিকুলাম ভিটা এবং রেজিউমে যেটা, এইটার মধ্যে যে পার্থক্য আছে এবং আসলে যে কোন ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল, এটা অনেকেই জানে না বা বোঝে না। ভাই উনি বলছিলেন যে আসলে আমি তো বিয়ের সময় আসলে ভুল করে আমার চাকরির যেটা সেটা পাঠিয়ে দিয়েছি, কিন্তু আসলে বিয়ের জন্য তো এটা আলাদাই হয়। কিন্তু এই যে একটা ডিফারেন্স, আমাদের বেসিকভাবে আমরা এটাও জানি না যে আসলে হ্যাঁ, জানি না। কোনটাতে কি করতে হয়। তো এই যে এই ল্যাকিংসটা আসলে কেন হয় বা কি জন্য এটা ক্রিয়েট হয়েছে বলে মনে হয় আপনার? এখন মানে আপনি যদি পড়াশোনার পাশাপাশি, ওই যে বললাম যে 4 বছরের ভিতরে আপনি 1.5 বছর তো ছুটি পাইছিলেন, হুম এখন কিছু তো করেন নাই, তাহলে এই দোষ তো আপনাকেই এটাকে বহন করতে হবে। এখন হুম আপনি যদি শিখে নিতেন তাহলে একরকম। আর দিন শেষে সবার তো সব কাজ শেখার প্রয়োজন নাই, রাইট? হুম হুম হুম। আপনি কি ফ্রাইড রাইস রান্না করতে পারেন? পারেন না হয়তো, না, আমি পারি। হয়তো আপনি পারেন, ঠিক আছে, বাট অনেকে তো পারে না, হ্যাঁ, ঠিক আছে? অনেকে পারে। এখন যে পারে না আসলে, হ্যাঁ, যে যে সবাই পারে না, পারছে না। হ্যাঁ, হ্যাঁ, পারছে না এখন ডেফিনিটলি। আপনি পারেন। হ্যাঁ, এখন আপনি ফ্রাইড রাইস রান্না পারেন বা না পারেন, রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের কি ডিমান্ডের সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে? কখনোই না। তার ডিমান্ড কোনো কমবেও না। সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। হুম যে হুম। পারে না, কিংবা আপনি হয়তো পারেন, আপনি করতে ইচ্ছুক না, ট্রু। হইতেই পারে। তখন হ্যাঁ, হ্যাঁ। আপনার মনে হলো আপনি আপনার ফ্যামিলি নিয়ে গিয়ে আপনি বাইরের রেস্টুরেন্টে কোনো গিয়ে একটা খেতে চাই। রেস্টুরেন্টে গিয়ে 5টা জিনিস খেয়ে আসলেন। সো রেজুমি রাইটিং এর ব্যাপারটা সিমিলারলি, যে একজনের রেজুমি আরেকজন যদি তৈরি করে দেয়ও, তাহলে সে তো ভুলভাল ইনফরমেশন বসানোর তো কোনো সুযোগ নাই। মার্কেটের মানুষ কি এতই বোকা? আপনি কি এতই বোকা যে আপনি আপনার ডকুমেন্ট দিলেন, আমি এই জায়গায় ভুলভাল যা করেন নাই, আলতু ফালতু মিস ইনফরমেশন দিয়ে দিলাম, আর আপনি এটা মেনে নেবেন? এভাবে কি 10 বছর যাবত কোম্পানি চালানো সম্ভব? একটা মানুষকে কি এই জিনিস বোঝানো সম্ভব? মানুষ তো বোকা হইতে পারে, এত তো বোকা না, হুম রাইট? সো যেটা ব্যাপার হচ্ছে যে একজন আপনার রেজুমিতে কি লেখা আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আপনি একজন বাংলাদেশের সিটিজেন না, আপনি একজন বৈশ্বিক নাগরিক। আজকে আপনি এখানে আছেন, আগামী মাসে আপনার সিঙ্গাপুরে জব হতে পারে, আগামী মাসে আপনার কেনিয়াতে জব হতে পারে, আগামী মাসে আপনার ইউএসএ তে জব হতে পারে। সেখানে আপনাকে প্লেস করবে কে? যে কোনো কোম্পানিতে আপনার আগে আপনার সিভি বা রেজুমে যাবে, তাই না? এইবার আমি আপনার যে প্রশ্নটা বললেন ওইটার আমি উত্তরটা দিই, যেটা হচ্ছে বায়োডাটা, সিভি এবং রেজুমি, এই তিনটা সম্পূর্ণ 3 রকমের ডকুমেন্ট। বায়োডাটা হচ্ছে বিয়ের পারপাসে লাগে, বায়োলজিক্যাল ইনফরমেশন। বায়োলজিক্যাল ইনফরমেশন। সেখানে কি থাকবে? আপনার দাদা দাদি, নানা নানি, চাচা মামা, খালা ফুপু, তাদের স্পাউস, কাজিনস নাম্বার, আপনারা সিবলিংস কতজন, আপনার যদি ভাই থাকে তাহলে ভাই কি করছে, তার বউ কি করতেছে, ওখানে বাচ্চা কাচ্চা আছে কিনা, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার কোয়ালিফিকেশন, আপনার জব এক্সপিরিয়েন্স, এই দিয়ে হচ্ছে আপনার বায়োডেটা।
সেকেন্ড যেটা হচ্ছে সিভি। সিভি লাগে হচ্ছে সবসময় একাডেমিক পারপাসে। সাপোজ আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, এখন আপনি মাস্টার্স বা পিএইচডির জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে যে ডকুমেন্টটা তৈরি করতে হয় সেটাকে বলা হয় হচ্ছে সিভি। সিভিতে আপনার গুড একাডেমিক রেজাল্ট থাকতে হবে, আপনার প্রজেক্ট, থিসিস, জার্নাল, পাবলিকেশন, পোস্টার প্রেজেন্টেশন এগুলো থাকতে হবে, এইটা থাকতে এবং রিসার্চ ইন্টারেস্ট এটা থাকতে হবে। এই দিয়ে হচ্ছে আপনার সিভি। রেজুমে যে ডকুমেন্টটা সেটাকে বলা হয় হচ্ছে জব পারপাসে যে ডকুমেন্টটা তৈরি করতে হয়। সাপোজ আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, এখন আপনি যেই জবে অ্যাপ্লাই করবেন আপনাকে যে ডকুমেন্টটা তৈরি করতে হবে সেটাকে বলা হয় রেজুমি। রেজুমিতে সবচাইতে জরুরি হচ্ছে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আমি আগেও আপনার পডকাস্টে যেটা বললাম যে ইন্টার্নশিপ, পার্ট টাইম এক্সপিরিয়েন্স, ভলেন্টারি এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, সিএসআর অ্যাক্টিভিটিস, ট্রেনিং, এই সমস্ত জায়গা থেকে মানুষের এক্সপিরিয়েন্স আসে। সো বায়োডাটা, সিভি, রেজুমি তিনটার পারপাস সম্পূর্ণ ভিন্ন। একটার ডকুমেন্টের যে ইনফরমেশন সেটা দিয়ে যদি আরেকটা বানায় ফেলা হয় তাহলে এটা একটা মস্ত বড় ভুল, এবং এখানে কোনোভাবেই ভালো কোনো ফল পাওয়া যাবে না। আপনি তো অনেক কর্পোরেট ফার্মের সাথে কথা বলেন, অনেকেই আপনার কাছ থেকে আপনার সাথে কনসালটেশন করে বা আপনি অনেককে পরামর্শ দেন বা কাজ করছেন। অ্যাজ এ ফ্রেশার বা অ্যাজ এ যারা চাকরির জন্য অ্যাপ্লাই করে, আপনার সবচেয়ে মেইন ল্যাকিংস যদি বলি যে এই ৫টা বা এই ৩টা মেইন ল্যাকিংস যেগুলোর কারণে সিভি আসলে হাত দিয়ে ধরেও দেখা হয় না, বা আমরা যে রেজিউমিগুলো চাকরির ক্ষেত্রে জমা দিচ্ছি সেগুলো হাত দিয়ে ধরেও দেখা হয় না, এইচআর হোক বা একেবারে এইচআর বোঝেও না, তারপরে একজন ব্যক্তি সিভি নেওয়ার সাথে সাথে এই বিষয় ৩টা বা ৫টা আপনি ফিক্স করলেন যে আপনার অ্যানালাইসিস মতো কোন কোন বিষয় যেগুলো থাকলে সিভি আর অনেক ভালো সিভি কিন্তু শুরুতেই যদি এইরকম কোনো কিছু চলে আসে যে কারণে সিভি দেখা হয় না, কোন কোন বিষয়গুলো? নাম্বার 1, রেজুমিতে যদি কোনো রকমের উটকো কালার থাকে, কালারফুল টেমপ্লেট বেসড যে সমস্ত রেজুমি, এগুলো রিজেক্ট করা হয়। নাম্বার 2, মনে করেন যে রেজুমিতে ছবিটা থাকা খুব জরুরি, একটা প্রফেশনাল ছবি থাকা। এখন মনে করেন আমি বেলতলায় ঘুরতে গেছি বন্ধুদের সাথে, সেখানকার একটা সেলফি দিয়ে দিলাম, একটা সেলফি দিয়ে দিলাম। হ্যাঁ, দিস ইজ মানে অ্যাবসার্ড। থার্ড যেটা ব্যাপার হচ্ছে ওই যেইটা নিয়ে আমরা আলটিমেটলি গত 1.5-2 ঘন্টা যাবত কাজ করতে, মানে যে গত 1.5-2 ঘন্টা যাবত যে ব্যাপারটা নিয়ে আলাপ করলাম সেটা হচ্ছে যে ফ্রেশার ইউনিভার্সিটির 4th ইয়ারে পড়া, তার অলরেডি বিশাল সময় সে পাইছে, তাকে আসলে এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়ে আসতেই হবে, এটার কোনো বিকল্প নাই। এটার বর্তমান সময়ে কোনো বিকল্প নাই। কেউ যদি বলে যে আমি পড়াশোনা, এবং আপনি দেখবেন যে যারা আবার এই কথাগুলো বলে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার রেজাল্ট কত, রেজাল্ট দেখবেন আপনার 2.5-3 বেশি না, কিন্তু আচ্ছা, তারা কিন্তু পড়াশোনায় ভালো না। এরা কিন্তু এই পড়াশোনার নাম করে এইটা ওইটা নানান রকমের আগড়ুম বাগড়ুম টাইপের জিনিসপত্র করে বেড়ায়। এই 3টাকে আমার কাছে মনে হয় যে সবচাইতে মানে বড় ল্যাকিংস। নাম্বার 1 কালারফুল বা টেমপ্লেট ইউজ করা, সেকেন্ড যেটা হচ্ছে ছবিটা প্রফেশনাল থাকে না, 3 হচ্ছে তাদের কোনো এক্সপিরিয়েন্স। ছবি প্রফেশনাল বলতে কি এখানে পাসপোর্ট সাইজের সুন্দর ছবি, পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখে সুন্দর একটা ডিসেন্ট একটা ড্রেসে ছবি তোলা, দ্যাটস ইট। তাহলে নিজ ভাই, আমি কি এই কথা বলতে পারি যে যে লোকটা নিজের সিভি নিজেই ভালো করে লিখতে পারে না, তার চাকরি করার কোনো অধিকারই নাই? এই অধিকারটা দিচ্ছেটাকে আমাকে এটা আগে বুঝান যে এই কথা, এই যে নিজের সিভি নিজে লিখতে পারে না তার যে জব করার অধিকার নাই, এই কথাটা কোথায় পাওয়া গেছে এবং এই অধিকারের ডিস্ট্রিবিউটর কে? হ্যাঁ, এই অধিকারের ডিলারশিপ কার কাছে, আচ্ছা, এটা আমি একটু জানতে চাই। আর সেকেন্ড যেটা ব্যাপার হচ্ছে যে ব্যক্তি নিজের সিভি নিজে লিখতে পারে না তার জব করার অধিকার নাই। টোটাল কত? 13টা শব্দ। আমরা যে রেজুমি তৈরি করি, একটা রেজুমি যে তৈরি করা হয় অন্তত পক্ষে 15 জন মিলে একটা রেজুমির কাজ করে। একটা 15 জনের টিম রেজুমি তৈরির কাজ করে। কাজেই 13 শব্দের কথা যে ব্যক্তি নিজের সিভি নিজে লিখতে পারে না তার জব করার অধিকার নাই, অন্তত আমার কাছে এটা ভ্যালুলেস। জব করার অধিকার তাইলে কার আছে? খালি তোমার আছে? ব্যাপারটা তো তা না, সবার জব করার অধিকার আছে। আপনার যে জিনিসে স্কিল আছে আমার সেই জিনিসে স্কিল নাও থাকতে পারে। আপনি মার্চেন্ডাইজিং বোঝেন, আপনি হসপিটালের ফার্মেসি বোঝেন, আপনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বোঝেন, ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্ট বোঝেন, সবকিছু আপনার বোঝা লাগবে কিসের জন্য? পৃথিবীতে সৃষ্টির শুরুতে কি ছিল? আপনি চাল বানাতেন, আমি ডাল বানাতাম। আপনি আমার কাছে আসছেন যে ভাই আমার একটু ডাল দেন, আমি আপনার কাছে গেছি যে ভাই আপনি আমাকে একটু চাল দেন। এই আমরা মিলেমিশে খিচুড়ি আর একটা সুস্বাদু খাবার তৈরি করা আরম্ভ করলাম। পুরো পৃথিবী তো চলতেছে এই সিস্টেমের উপরে। যে লোক যে কাজ পারে না সেই লোক ওই কাজ যে পারে তার কাছ থেকে হেল্প নিয়ে করবে।
রেজুমি লিখতে পারলেই যদি, নিজের রেজুমি নিজে লিখতে পারলেই যদি জব পাওয়া যাইতো, আর রেজুমি লিখতে না পারলে যদি জব পাওয়ার অধিকার না থাকে, তাহলে আমার 70,000 লোক তো বসে থাকতো। আর দেশে আমার 70,000 বাদ দিয়ে বাকি যারা আছে তারা তো সামহাও নিজেদের সিভি নিজেরা হয়তো তৈরি করতেছে, কিংবা দোকান থেকে সিভি তৈরি করতেছে। দোকানে সিভি তৈরি করে দিচ্ছে কে? একটা এসএসসি ফেল, ইন্টার ফেল কম্পিউটার অপারেটর কার সিভি তৈরি করে দিচ্ছে? যে বিবিএ বা কিংবা এমবিএ কমপ্লিট করছে, কিংবা যারা জব করতেছে। ওই বিবিএ, ওই ম্যাট্রিক বা ইন্টার ফেল কম্পিউটার অপারেটরের একজন প্রফেশনালকে কি কি প্রশ্ন করতে হবে, তার অ্যাচিভমেন্টগুলো কি কি, তার কেপিআই কি কি, তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার কি কি, এই রিলেটেড কোনো প্রশ্ন করার কি তার কোনো কোয়ালিফিকেশন বা কোনো কিছু তার আছে? ওই রিলেটেড তার কি কোনো কিছু জানা বোঝা আছে? কিছুই নাই। তাহলে যে লোক নিজের সিভি নিজে লিখতে পারে না, অবশ্যই তার জব করার অধিকার আছে। পৃথিবীতে রেজুমি রাইটিং খুবই স্টাবলিশড একটা ইন্ডাস্ট্রি। আপনার কোম্পানিতেও নাকি রেজুমি রাইটিং এর জন্য টিম আছে। প্রত্যেকটা হেড হান্টিং কোম্পানি, রিক্রুটমেন্ট এজেন্সি, পৃথিবীর প্রত্যেকটা হেড হান্টিং কোম্পানির রিক্রুটমেন্ট এজেন্সির একটা এক্সটেন্ডেড সার্ভিস হচ্ছে রেজুমি রাইটিং। আপনি jeti.com, naukri.com, প্রত্যেকটা রিক্রুটিং ফার্ম রেজুমি রাইটিং এর পেইড সার্ভিস দিয়ে থাকে। রেজুমি রাইটিং সার্ভিসটা আপনি যদি দেশের বাইরে থেকে নেন, আপনাকে মিনিমাম $150 থেকে ম্যাক্সিমাম $600-700 পর্যন্ত গুনতে হবে একটা রেজুমি তৈরি করার জন্য। আমরা সেটাকে 3 থেকে 7-8 হাজার টাকার ভিতরে এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা এটা করে দিচ্ছি। এনিওয়েজ, আমার মার্কেটিং করাটা এখানে কোনো মুখ্যম বিষয় না, আমি এটা করতে চাইও না। মোদ্দা কথা হচ্ছে, যে ব্যক্তি নিজের সিভি নিজে লিখতে নাই পারলো, তারও জব করার অধিকার আছে। তার জব করার অধিকার আছে না নাই সেটা কোনো জায়গায় লেখা নাই, এটার কোনো রেফারেন্স নাই। এটা বলার বা এটা মন্তব্য করার মতো মন্তব্যকারী কেউই না। আর এই মন্তব্য করে মানে আমাদের যে গন্তব্যটা, এই গন্তব্যটা ঠেকানো যাবে না। দর্শক, আপনারাও কি এই কথার সাথে একমত কিনা? আমাদের আজকে গেস্ট যে কথাগুলো বললেন, যে রিজিউমি লিখতে না পারলেই যে চাকরি করা যাবে না বা আমি করতে পারবো না, এটার সাথে তিনি অবশ্যই একমত না। খুব স্ট্রং ভাবে তিনি এটা দ্বিমত। চাকরি করার অধিকার সবার আছে, আমরা সবাই চাকরি করব। যে যেরকম যোগ্যতা আছে, আমরা নিজের যোগ্যতা না থাকলেও আমাদের যেহেতু রিজিউমি লিখতে পারছি না, অন্য জায়গা থেকে এটাকে হায়ার করে নিয়ে আমাদের রিজিউমিকে ভালো করে আমরা করব। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে জানাবেন। এখন যদি একবারে ফাইনালি একটা জায়গায় চলে আসি, তাহলে আমাদের রেজিউমিটা কেমন হবে? আসলেই কোন রেজিউমি চাকরির জন্য সুইটেবল? খুবই সিম্পল হবে। একটা রেজুমি এমনভাবে তৈরি করতে হবে যেন ক্লাস 5-এ পড়া বাচ্চাও যেন এটা পুরোটা দেখে পড়তে পারে এবং বুঝতে পারে। কমপ্লেক্স হওয়া যাবে না, জটিল হওয়া যাবে না, ফন্টগুলো জটিল হওয়া যাবে না, এবং রেজুমির যে সিকোয়েন্স আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে হবে। 1 পেজ কিংবা 2 পেজের হতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে 1 পেজ হয় না, এটা এখনো পর্যন্ত আমরা ওই পর্যন্ত গিয়ে পারি নাই। কিন্তু যেমন ধরেন, আমি যখন 15-16 সালের দিকে যখন আমরা কাজ করা আরম্ভ করছি, তখন 17, 18, 19 পেজের 20 পেজেরও আমরা রেজুমে পেতাম। এখন কিন্তু আমরা তা পাই না। এখন কিন্তু 3-4-5 পেজের মধ্যে ম্যাক্সিমাম আমি পাই। একটু ইন্টারাপ্ট করে, আমার ক্যারিয়ারে আমি 83 পেজের সিভি পেয়েছি, মানে আমরা resume ওইরকম পেয়েছি। পাইছি। ওইটা তো আর সিভি থাকলো না, ওইটা তো বই। 83 পেজ। হ্যাঁ, ওইটা তো ওই ভদ্রলোক তো তাহলে আপনাকে বই দিয়ে দিছে, এরকম অবস্থা। এরকম আমরাও পাইছি। সো এই জিনিসগুলো তো আগে ছিল, এই জিনিসগুলো এখন অনেকটাই কমে আসছে। আপনি এখনকার সময় দেখবেন, আপনি মানুষজন এত বড় ডকুমেন্ট কেউ আর তৈরি করার মানে করে না। ইনফ্যাক্ট যেই কথা আলোচনায় বলছি, ইনফ্যাক্ট যারা আমরা যদি এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলি, এইখানে যেহেতু আমরা এর সাথে সম্পৃক্ত, এরা পেজ লিমিট দিয়ে দেয় 5 পেজ। 5 পেজের উপরে আপনার যত কিছু আছে 5 পেজের মাঝে এর বাইরে আপনি যেতে পারবেন না। আরো যদি আপনার, এইটা তো আপনি এনজিও রিলেটেড কথা বলছেন, কিন্তু আপনি যদি মানে গুগল, মাইক্রোসফট কিংবা ফেসবুক, এই ধরনের যারা ফরচুন 500 কোম্পানি সংক্ষেপে, ওখানে 1 পেজের রেজুমি ফেয়ার এনাফ। 1 পেজের ভেতরেই তারা সবকিছু মানে সব ইনফরমেশন তাদের একটা পেজের মধ্যেই থাকে। দেখেন, আমাদের দেশের মানুষের হয়েছে কিরকম, আপনি 200 কোটি টাকার বিজনেস লিড করছেন, তাহলে 200 কোটি টাকার বিজনেস কিভাবে লিড করতে হয়, এর আর ফাংশনাল কাজের কি কোনো প্রয়োজন আছে? আপনি আমি ধরেন আপনার পডকাস্টে আসছি, আপনি আমাকে মুরগির মাংস খাওয়ালেন। এখন এই মুরগির মাংস খাওয়ানোর 2টা প্রসেস। এক হচ্ছে কি আপনি কিনে আনছেন, আর নয়তো আপনি রান্না করছেন। আমি যদি রান্নার প্রসেসটাতে যাই, তাহলে মুরগি কোটা, ধোয়া, বাছা, মশলা, কষানো, আলু দেওয়া, ঝোলের পানি দেওয়া, রান্না করা, জাল দেওয়া, পরিবেশন করা, 10টা স্টেপ। এই 10টা স্টেপ কি আমাকে বলার কোনো প্রয়োজন আছে? মুরগি যেহেতু আপনার বাড়িতে খাচ্ছি, তার মানে ওর ফাংশনাল কাজ তো আপনিই করছেন, এবং হয়ে আসছে আপনার, হ্যাঁ, আপনার বাসা থেকে কেউ একজন করে দিছে।
ঠিক তেমনি রেজুমিতে কি পয়েন্টটা হচ্ছে ওই মুরগি রান্নার পয়েন্টটুকু। আপনার কাজের রেজাল্টটা কি, আপনার কাজের রেজাল্ট কি? আপনার কাজের রেজাল্ট হচ্ছে আপনি মুরগি রান্না করে খাওয়াইছেন। তেমনি আপনার কর্পোরেট কাজের রেজাল্ট কি? আপনি 200 কোটি টাকার ব্যবসা সামলাচ্ছেন, আপনি 23% বিজনেস গ্রোথ নিয়ে আসছেন, আপনি 67টা নতুন ডিলার নিয়োগ করছেন, আপনি নতুন এই 5টা প্রজেক্ট হাতে নিয়েছেন, ওই জিনিসটা অটোমেশন করছেন, এখানে এফিসিয়েন্সি বাড়াইছেন, এখানে কস্ট অপটিমাইজ করছেন, এটা ইন্ট্রোডিউস করছেন, ওইটা ইমপ্রুভ করছেন, ওইটা রিভ্যাম্প করছেন। এগুলোই তো আপনার অ্যাচিভমেন্ট কি, এগুলোই তো আপনার অ্যাচিভমেন্ট। সো অ্যাচিভমেন্ট যখন আপনি দিবেন তখন জব রেসপন্সিবিলিটিস দেওয়ারই কোনো প্রয়োজন নাই। তখনই আলটিমেটলি রেজুমিগুলো শর্ট এবং সিম্পল হয়ে আসে। এবং রেজুমি রাইটিং এর ক্ষেত্রে আমার খুব ফেভারিট একটা কোট আছে, হোয়াট ইজ সিম্পল দ্যাট ইজ বিউটি। সো সিম্পলিসিটি ইজ দ্য আলটিমেট সফিস্টিকেশন। সিম্পল রেজুমি ইজ দ্য বেস্ট রেজুমি। কিন্তু আমরা যখন রেজুমি করতে যাই বা লিখতে যাই তখন তো আমাদের সবার মনের মধ্যে একটা খচখচ করে যে এটা না দিলে তো মনে হয় হবে না, এটা একটু দিতে হবে, এইটা না দিলে হবে না, এরকম করে 10টা এইটা না দিলে হবে না চলে আসে। 10টা না দেওয়ার কারণে অনেক কিছু চলে আসে, হয়তো বা দেখা যায় মূল বিষয়টা এই ধরনের কোনো সমস্যায় যদি কেউ পড়ে তাহলে অবশ্যই তাকে এখানে পেশা পরামর্শক যারা বা কনসালটেন্ট যারা কিংবা আমাদের মতো যারা সিভি রাইটিং যারা করছে আমাদের পরামর্শ নিতে হবে। বিকজ লাইন মার্চ করার অনেক ওয়ে আছে, 2টো 3টা 5টা লাইনকে কিভাবে মার্চ করতে হয় এগুলোর অনেক ওয়ে আছে। এই টেকনিকগুলো তো আমরা জানি। যেমন গত পরশুদিন আমরা একজনের কাজ পেলাম, তার রেজুমিতে 80টা ট্রেনিং দেওয়া। এখন 80টা ট্রেনিং সে হয়তো করছে, 15 বছরের ক্যারিয়ারে হয়তো সে 80টা ট্রেনিং করছে, কিন্তু 80টা ট্রেনিং কি এখন সে তার সিভিতে দিবে? দিলে এটা কত বড় হবে? এটা তো হতে পারে না। এটাকে তো শর্ট করে লেখার ওয়ে আছে। কিরকম ওয়ে আছে? ধরেন 80টা ট্রেনিং করছে, কিন্তু এর ভিতরে এই 80টা ট্রেনিংকে আপনি 5টা ক্লাসে ভাগ করেন। 5টা ক্লাসে, যেমন ধরেন লজিস্টিক্সের উপরে হয়তো 5টা করছে, সাপ্লাই চেনের উপরে 5টা করছে, প্রকিউরমেন্টের উপরে 5টা করছে, ইম্পোর্ট এক্সপোর্টের উপরে করছে, কমার্শিয়ালের উপরে করছে। তাইলে এইটার উপরে 10টা, ওইটার উপরে 5টা, এটার উপরে 13টা, ওইটার উপরে 17টা, এইভাবে 80টা ট্রেনিং করছে। এই যে শর্ট করে দিয়ে দিলাম, এটা আমি আপনাকে একটা ট্রিক, মানে আমি তো আপনাকে একটা কথার কথা বললাম এখানে। এরকম একটা 10 পেজ, যে আপনি যে বললেন 83 পেজের ডকুমেন্ট পাইছেন, ওই ডকুমেন্টে 1 পেজে করা সম্ভব। বুয়েটের একটা বড় সংখ্যক প্রফেসর যারা আমাদের বান্দা ক্লায়েন্ট, ঠিক আছে, রেগুলার আমাদের কাছ থেকে রেজুমি আপডেট করায় নেয়, ডিপার্টমেন্টাল হেড থেকে আরম্ভ করে। আমি পড়াশোনা করছি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST থেকে। আমার বিশ্ববিদ্যালয়েরও একটা বড় সেগমেন্ট আছে আমার ক্লায়েন্ট, এবং তার ভিতরে আমাদের সম্মানিত টিচার বা যারা, তারাও কিন্তু এর পর্যায়ে পড়ে। আমি বুয়েটের একটা স্যারের একবার, তার এরকম বিশাল 18-20 পেজের রেজুমি ছিল, আমাকে দিল। আমি এটাকে 3 পেজ করলাম। 3 পেজ করার পরে উনি বললেন যে না, এটা 3 পেজেও হবে না, এটাকে তুমি 2 পেজ করো। আমি এটাকে 2 পেজ করলাম। 2 পেজ করার পরে এটাকে উনি বাহিরের দেশে যে জায়গায় উনি পাঠিয়েছিলেন, ওখান থেকে ওনাকে ফিডব্যাক দিয়েছে যে রেজুমিটাকে 1.5 পেজে করো, আর নিচে একটা কভার লেটারের মতো করে দাও, বাকি 1/3 যে অংশ আছে পেজের, বাকি যে 1/3 থাকবে ওখানে তুমি লিখে দাও যে এই জায়গাতে আসলে তুমি কিভাবে ভ্যালু অ্যাড করতে পারবে, আপনি কিভাবে ভ্যালু অ্যাড করতে পারবেন সেটা। তো তাহলে দেখেন, একজন বুয়েটের সম্মানিত ডিপার্টমেন্ট হেড, একজন প্রফেসর, তার রেজুমে যদি 2 পেজের হয়, যার প্রায় 70-80টার মতো পাবলিকেশন, তাহলে এগুলোকে শর্ট করে লেখার ওয়ে আছে। আপনাকে ওয়েটা জানতে হবে, নিজে যদি খুঁজে বের করতে পারেন, পড়াশোনা করে, ঘাটাঘাটি করে বা এক্সপিরিয়েন্স গ্যাদার করে, তাহলে ভালো, নয়তো প্রফেশনালদের হেল্প নিতে হবে, দ্যাটস ইট। আর যারা ক্যারিয়ারের যাদের সাথে আপনি কাজ করেন, মূলত ক্যারিয়ারের যেই স্টেজের সাথে কাজ করছেন, যেটা বলেছেন 5 থেকে 10 বছর, 20 বছর বা 50 বছর, হোয়াটএভার, এই সমস্ত লোকজন যারা আপনার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছে বা আপনাদের কাছ থেকে সার্ভিস, তারা আসলে মূলত কি চায় আপনার কাছে? ক্যারিয়ারে নেক্সট লেভেলের গ্রোথ চায়। আচ্ছা, মূলত তারা ক্যারিয়ারে নেক্সট লেভেলের গ্রোথ চায়, এবং তাদের হয় কিরকম যে তারা তাদের স্ব কাজে এক্সপার্ট। একজন সিএফওর কাজে এক্সপার্ট, তার তো সিভি লেখায় এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি সিএফওর কি বুঝি? আমি তো সিএফওর কিছুই বুঝি না। আমাকে যদি আমার অফিসে কালকে কে জানি একজন জিজ্ঞাসা করতেছিল যে ইবিটটা কত, নাকি ইবারটা কি জানি একটা আছে, কমার্সের একটা টার্ম, আমি তো এই টার্মই বুঝি না। ঠিক আছে, সিএফও হওয়া তো বহুত দূর কা বাত। আমি তো ওই একটা টার্মই তো ঠিক মতো বুঝি না তাদের, বিকজ আমি সায়েন্সের স্টুডেন্ট। ঠিক আছে, আমি আবার যা বুঝবো অন্যরা হয়তো সেটা বুঝবে না। ঠিক আছে, আমি যদি আছে, সো এরকম বিভিন্ন রকমের টেকনিক আছে। তো ব্যাপারগুলো এরকম যে আমাদের কাছ থেকে আলটিমেটলি যারা এক্সপিরিয়েন্স, তারা যারা আমাদের কাছ থেকে রেজুমে তৈরি করিয়ে নেয়, তাদের মূল উদ্দেশ্যই থাকে ক্যারিয়ারের নেক্সট লেভেলে যাওয়া। সেটা হোক নিজস্ব কোম্পানিতে, হোক অন্য কোনো কোম্পানিতে, হতে পারে প্রমোশন, হতে পারে বেতন বৃদ্ধি,
হতে পারে ক্যারিয়ারের নেক্সট লেভেলে সুইচ করা, ইন্ডাস্ট্রি সুইচ করা, এরকম ইন্টেনশন নিয়ে বেসিক্যালি আমাদের কাছে ক্লায়েন্টরা আসে। আর আমরা আলোচনার একবারে শেষ পর্যায়ে এসে কিছু আরো একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি আপনার ব্যক্তিগত লাইফে এরকম দেখেছেন যে যখন খুব ভালো সিভি পেয়েছেন বা রিজিউমি পেয়েছেন, খুবই ভালো এক্সপার্টাইজ আছে, ভালো ইন্টারভিউ ফেস করেছে বা যা যা জানতে চাই সবকিছু করেছে, কিন্তু এর সাথে একজন ভালো না কিন্তু তার একটা ভালো রেফারেন্স আছে বা একটা ফোন কল আছে, সেই ক্ষেত্রে ফোন কল আলাদা হয়েছে এবং এটা বাদ গেছে, এরকম ক্ষেত্র তো অনেক সময় হয়, আমরা শুনেছি বা দেখেছি। তো এই বিষয়টা আসলে একটা যারা সিভি দিচ্ছে বা চাকরি ক্যান্ডিডেট তাদের জন্য তো এটা অনেক হতাশার। তো এই বিষয়টা তো আপনি কিভাবে মনে করেন? আপনার কথাটাও যেমন, এটাও যেমন একটা ওই যে এক্সেপশন উদাহরণ, এরকমও উদাহরণ আছে যেটা হচ্ছে গিয়ে যে এক লোকের 15 বছরের এক্সপিরিয়েন্স, তার রেজুমিতে কোনো অ্যাচিভমেন্ট নাই, আর একজনের 9 বছরের এক্সপিরিয়েন্স, তার রেজুমিতে 10টা অ্যাচিভমেন্ট আছে, ইন্টারভিউতে দ্বিতীয় জন কল পাইছে। আচ্ছা। এরকম রেফারেন্সও আছে। এখন যেটা হচ্ছে যে যেটা আপনি বললেন এগুলো তো কোনো বৈধ পন্থা না, সোজা কথা হচ্ছে অবৈধ। এই ধরনের রিক্রুটমেন্টকে অবৈধ রিক্রুটমেন্ট বলা যেতে পারে, ঠিক আছে? এবং এটা হাতে গোনা কয়েক জায়গাতে মুষ্টিমেয় কিছু হয় হয়তো এখন, এটা সামনের দিনগুলোতে আর হবে না। আপনি এই যে প্রশ্নগুলো করছেন, এই সেম পডকাস্টটা আপনি যদি সিঙ্গাপুরের কোনো একজন প্রফেশনালে শ্যুট করতেন, আপনি তো প্রশ্নই করতে পারতেন না, কারণ তাদের কাছে এগুলো মানে কল্পনাতীত ব্যাপার, রাইট? তাদের কাছে এগুলো যে ঘটতে পারে এটা তো তারা কল্পনাই করতে পারে না। আপনি বাংলাদেশে ধরেন আপনি বাইরে গিয়ে থুতু ফেলবেন, তো আপনার জন্য খুব কমন। সিঙ্গাপুরে এক জায়গায় থুতু ফেলার আগে আপনার মানে যে জরিমানা আপনি খাবেন একবার কোথাও যদি থুতু ফেলেন। আমরা যখন সিঙ্গাপুরে গেলাম, আমরা মেট্রোতে পানি খাওয়ার পরে আমার চোখ গেছিল যে মেট্রোতে পানি খেলে নাকি মানে ড্রিঙ্কস করলে আপনার $100 জরিমানা, খাবার খাইলে $500 জরিমানা। কিন্তু আল্লাহ, এটা যদি কোনো জায়গা থেকে ধরা পড়ে যায় আর $100 যদি এই জায়গায় গচ্চা দেওয়া লাগে তো সর্বনাশ। তো মনে হয় পানি খাইছিলাম এই কারণে হয় নাই, কিন্তু ওটা যদি কোনো জুস টুস হতো তাহলে শিওর আপনার সিসিটিভি জরিমানা করতো। চায়নাতে গেছি গত মাসের আগের মাসে, আমাদের সঙ্গে এক ভাই আছেন সাব্বির ভাই, উনি কোথার থেকে জানি একটা দেশলাই নিছিলেন, এক পিস দেশলাই ছিল ওনার ব্যাগের কোন কুঠুরির মধ্যে, এক পিস দেশলাই ছিল, এটা পর্যন্ত সিকিউরিটি সিস্টেম খুঁজে বের করছে। এত কথা কেন বলছি? বিকজ ভবিষ্যৎটা যাচ্ছে তো উন্নতির দিকে, প্রশ্ন আপনি যেটা করছেন সেটা তো অবনতির দিকে। এই অবনতির প্রশ্ন করেও লাভ নাই, বিকজ ওইটা একটা বাজে প্র্যাকটিস। বাজে প্র্যাকটিসকে প্রমোট করেও লাভ নাই, বাজে প্র্যাকটিস নিয়ে আলাপ করেও লাভ নাই। বাজে প্র্যাকটিস মুষ্টিমেয় কিছু মানুষ হয়তো করতেছে, এটা সামনের দিনগুলোতে থাকবে না। আপনি মানে পৃথিবীর উন্নত কোনো দেশে গেলে আপনি এই ধরনের কোনো প্রশ্নই করতে পারতেন না যে রেফারেন্সে ফোন কল দিছে সে জব পাইছে। আমাদের দেশও আস্তে আস্তে উন্নত হচ্ছে। আমাদের দেশের অনেক মানুষ, আগে অনেক সমস্যা ছিল, দেখেন আজকের থেকে 10 বছর 15 বছর 20 বছর আগের তুলনায় এখনকার রিক্রুটমেন্ট সিস্টেম এবং নিয়োগ প্রক্রিয়া আগের তুলনায় অনেক স্বচ্ছ। এখন দিন তো আপনার মানে রাতারাতি তো 7 দিনে 10 দিনে তো আপনি সিঙ্গাপুর পাবেন না, রাতারাতি 10 দিনে তো আপনার ইউএসএ ইউকে ওই স্ট্যান্ডার্ড তো আপনার এখানে আসবে না। একটু তো সময় যেতে দিতে হবে। আপনি গ্র্যাজুয়ালি যত সময় মানে যত সময় দিবেন ততই দেখবেন যে নিরপেক্ষ নিয়োগটাকেই মানে বিভিন্ন কর্পোরেট হাউস এবং সব জায়গাতে বেশি বেশি করে প্রমোট করা হচ্ছে, এবং সামনে এটাই হবে, এটাই ফিউচার। আমরা আলোচনা শেষ পর্যায়ে এসে যে কথাটা বলতে চাই সেটা, বাংলাদেশে প্রচুর বাচ্চা আছে বা ছেলে মেয়ে আছে যারা জব পাচ্ছে না বা জব হচ্ছে না, সংখ্যাটা অনেক বড়। শিক্ষিত বেকারের সংখ্যা সরকারি হিসাবেই অনেক বড়, বেসরকারি হিসেবে তো আরো বেশি। এটার ম্যাক্সিমাম কারণ কি রিজিউমি ঠিক না থাকা আপনি বলে মনে করেন? না, ম্যাক্সিমাম এদের প্রধান কারণ হচ্ছে বাবা মায়ের অতিরিক্ত যত্ন। ঠিক আছে, এটা আবার অন্য আলোচনা। বিকজ হচ্ছে কি যে যেমন ধরেন আপনার বাবা যদি কোনোদিন ঢাকায় এসে থাকে, আপনার বাবার কাছ থেকে বা আপনার চাচার কাছ থেকে গল্প শুনবেন, বাড়িতে খাওয়া ছিল না, বাইর করে দিছিল, বা ভাত জুটতো না ঠিক মতো, একটা ট্রাঙ্কে করে 200 টাকা পকেটে নিয়ে ঢাকায় এসে কোনো মতে নামছে, নেমে ওই গ্রামের আরেক ছেলে তার বাড়িতে বা তার মেসে গিয়ে থাকছে, থেকে রাস্তায় হাঁটতে হাঁটতে একটা চাকরি জুগায় নিছে, অ্যান্ড দেন হি স্টার্টেড হিজ ক্যারিয়ার। এবং দিস ইজ দ্য ক্যারিয়ার জার্নি ম্যাক্সিমাম মানুষের। আপনি শুনে দেখবেন, এই যে আমাদের জুয়েল বৌদ্ধ ভাই ছিলেন, উনি 700 টাকা বেতনে জব আরম্ভ করছে, এখন 3 লাখ টাকা বেতন পান। কি হয়েছে যে আমার এমনও পরিচিত লোক আছে যে যখন ঢাকায় আসছে
এসে লাঞ্চের পরিবর্তে সিঙ্গাড়া খাইছে, তাও আগে 2 গ্লাস পানি খেয়ে নিছে, যেন সিঙ্গাড়াটা খাইলেই আর যেন ভাতের খিদা না লাগে, একবারে রাত্রে গিয়ে ভাত খাবে। আমাদের বাচ্চা কাচ্চারা কি আমরা এরকম কষ্ট সহিষ্ণু করে বড় করতেছি? এরকম কষ্ট সহিষ্ণু করে তো বড় করি না। আমার বাচ্চা যে স্কুলে পড়ে, সেই স্কুলে ঢুকলে টিচাররা হাঁটু গেড়ে বসে তাদেরকে হাঁক করে ক্লাসে ঢুকায়। এই জিনিস আপনি কল্পনা করতে পারেন? টিচারের কেন হাক করতে হবে? তার টিচার কেন স্টুডেন্টের সামনে হাঁটু গেড়ে বসবে? টিচার কেন স্টুডেন্টের সামনে? টিচার বেদ দিয়ে বাইরে আর লাল করে ফেলা, অসুবিধা নাই তো কোনো। এই কালচারগুলো তো আমাদের এখানে আগে ছিল। বর্তমান সময়ে ছেলে পেলে যে পার্ট টাইম জব করে না, ইয়া করে না, আগে আপনার বাবা, আপনার চাচা, আপনার পরিবারের কারো না কারো খোঁজ নিয়ে দেখবেন ভাতের অভাব ছিল। আগেকার দিনের প্রবাদ ছিল কি, 4টে ডাল ভাত খেয়ে বেঁচে থাকা। এখন 4টে ডাল ভাত খেয়ে কেউ বাঁচে বলেন? অন্তত পক্ষে পাঙ্গাস মাছ, তেলাপোয়া মাছ বা ব্রয়লার মুরগি, এই 3টা জিনিস তো মানে, বা সরপুটি মাছ, এই 4টাই তো আপনার 200 টাকার নিচে কেজি বা 200 টাকা রেঞ্জে কেজি। এই জিনিস প্রত্যেকে খাচ্ছে। সো খাবারের দুশ্চিন্তা বা ক্যারিয়ার করার জন্য ওই তাড়নাটা কারো যদি ভেতর থেকে না আসে, তাহলে সে তো এখন কমফোর্ট জোনে আছে, সে তো সেফ জোনে আছে। বাবুরে, তুই আরো 2 বছর বেকার থাক, তাও তোর 15,000 টাকা বেতনের চাকরিতে যাওয়ার দরকার নেই। অথচ ওরা তো 15,000 টাকা বেশি কেউ অফারই করতেছে না। অফার করবে কিভাবে? ও তো মানে এই যে 25 বছরের, মানে শুনতে খারাপ শোনালেও 25 বছরের বুড়া ছেলে কিবোর্ড চেনে না 2025 সালে এসে, তাকে যদি 15,000 টাকাও দিয়ে থাকে বা কেউ যদি অফার করে থাকে, এই অনেক। উল্টা তার উচিত যে কোনো জায়গাতে চাকরি করতে গেলে উল্টা তার বাবা মার আরও পয়সা দেওয়া উচিত সেই জায়গায়। যদি এগুলো বললে তো আসলে খারাপ কথা বলা হয়ে যাবে, এগুলো আমরা না বলি। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে চারিদিকে আপনি তাকায় দেখেন, কোনো দক্ষ মানুষ বেকার বসে নেই, ঠিক আছে? আর অদক্ষ মানুষ নানান রকমের রিউমার ছড়াবে। আপনি কর্পোরেটেও গিয়ে দেখবেন যারা জবে ভালো করে তারা নাকি তেল দিয়ে ভালো করে, মানে তেল দিয়ে ভালো করে। এটা ক্ষেত্র বিশেষে সঠিক, সব ক্ষেত্রে এটা সঠিক না, কিন্তু এটাও একরকমের রিউমার। দ্যাটস ইট। দর্শক, আপনারাও কি এটা মনে করেন যে দক্ষ মানুষ বেকার বসে নেই, যেটা আমাদের আলোচক আজকে বলেছেন? যদি মনে করেন বা আপনি কি মনে করছেন, সেটা আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টস করবেন। আমরা একেবারে শেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা যে প্রশ্নটা একটু করেছি বাট এটার ধরনটা একটু আলাদা। এই যে একটা লম্বা বেকার, একটা অনেক সংখ্যার একটা বেকার ছেলে মেয়ে আছে, এদের জন্য আপনি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছেন, আপনার পরামর্শটা কি হবে তার নতুন করে তার লাইফের যে সিভিগুলো আজকে আমাদের এই পডকাস্ট শোনার পরে যখন সে তার সিভি নিয়ে বসবে, সে কিভাবে তার সিভিটাকে রিপ্রেজেন্ট করবে, এই ব্যাপারে আপনার পরামর্শটা কি হবে? কিভাবে সিভি যে রিপ্রেজেন্ট করবে, এটা তো একটা খুব মানে লম্বা আলোচনা। হ্যাঁ, সো এই আলোচনা আমরা এখানে না করে আমাদের, যেমন ধরেন আমাদের কোম্পানি কর্পোরেট আস্ক, সো আমাদেরও একটা ইউটিউব চ্যানেল আছে। আমাদের ইউটিউব চ্যানেলেও 1000-1200 মতো ভিডিও আপলোড করা আছে, কিভাবে সিভি তৈরি করতে হবে, কিভাবে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ দেওয়ার আগে কি করবে, পরে কি করবে, ভিতরে কি করবে, কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে, কোন প্রফেশনের কি কি স্কিল থাকা দরকার, কিভাবে অ্যাচিভমেন্ট লিখবে, এগুলো সব কিছু ডিটেইলে আছে। সো আমাদের চ্যানেলে যদি কেউ ভিজিট করে, ওখান থেকে তারা এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারবে। আর যারা বেকার আছে তাদের জন্য আমার একমাত্র পরামর্শ হচ্ছে, যে মানুষ যেদিন থেকে কাজ করা আরম্ভ করে সেদিন থেকেই তার বেকারত্ব শেষ। সো আপনার খুব বেশি যাচাই বাছাই করাটা ঠিক হবে না। দ্রুততম সময় যে কোনো কাজে ঢুকে পড়া, কাজে হাত লাগানো পথিক সৃষ্টি করে। কিন্তু আগে তো আপনার ওই যে কি জানি, যে 1000 মাইলের জার্নি শুরু হয় প্রথম কদম থেকে। তো এই প্রথম কদম না দিয়ে যদি বাড়ি বসে থাকেন, এটা একটা লস প্রজেক্ট। দ্রুততম সময় যে কোনো কাজে হাত লাগান, এবং তাহলেই আপনি আলটিমেটলি দ্রুততম সময় ক্যারিয়ারে তত্তর করে আগের দিকে আগে যাবেন। আর সিভির ব্যাপারটা আপনাদের ওখান থেকে যেভাবে সিভির ব্যাপারটা একটা লম্বা আলোচনা। যেমন সিভির ব্যাপারটা হচ্ছে, ফ্রেশারদের সিভি একরকম, ক্যারিয়ার সামারি লিখতে হয় একভাবে, অবজেক্টিভ লিখতে হয় একভাবে, এক্সপিরিয়েন্সগুলো লেখার জন্য আলাদা ওয়ে। সো এটা একটা আলাদা বিগ ডিসকাশন, এটা একটা ক্লাস নেওয়ার মতো। সেই ক্লাস আমাদের চ্যানেলে রেকর্ড করা আছে, ঠিক আছে? সো আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপনি বললে আমার ওইখান থেকেও কোনো একটা লেকচার এনে আমি আপনার কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ছেলেরা মেয়েরা দেখে নিতে পারবে। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে, আমাদের এই পডকাস্ট দেখে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি থেকে, কোনো ক্লাব থেকে কেউ যদি আমাদেরকে তাদের ইউনিভার্সিটিতে, তাদের ক্লাবে, তাদের ডিপার্টমেন্ট থেকে, তাদের অ্যালুমনাই থেকে কেউ যদি আমাদেরকে ক্যারিয়ার প্ল্যানিং, সিভি রাইটিং, ইন্টারভিউ টেকনিক, লিঙ্কডইন প্রোফাইল তৈরি, এগুলোর উপরে কোনো রকমের কোনো সেশন করাতে যদি আগ্রহী হয়, তারা আমাদেরকে নক করতে পারে, বা আপনাদেরকেও যদি নক করে আমাকে জাস্ট একটু জানাই দিলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে নিব। আমরা এই ধরনের কোনো সেশন করানোর জন্য কোনো ছাত্রছাত্রী, ইউনিভার্সিটি ক্যাম্পাস কোনো জায়গা থেকে কোনো টাকা পয়সা নিই না। সো এটাই আমাদের তাদের জন্য উপহার, এবং তাদের সিভি চেক করা, এগুলো আমাদের পক্ষ থেকে তাদের জন্য উপহার।
সিভি চেকটা আমরা জব ফেয়ারে করি। জব ফেয়ার ছাড়া অ্যাকচুয়ালি মানে এত সিভি চেক করার মতো ম্যান পাওয়ার আমাদের নাই। সো এইটাও যদি কেউ মানে মনে করেন যে আপনার ইউনিভার্সিটিতে, আপনার ক্লাবে, আপনার ডিপার্টমেন্টে আয়োজন করবেন, সেটাও আমাদেরকে নক করলে আমরা গিয়ে করাই দিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। দর্শক, আমরা শেষের আগে আবারও সেই আমাদের যিনি গেস্ট তার কাছ থেকে একটা ছোট্ট একটা অটোগ্রাফ নেব, ছোট্ট একটা মেসেজ সহ, আমাদের এই সাম্প্রতিকের এই টি শার্ট যেটা চলছে আমাদের এখানে। অটোগ্রাফ আর কিছু? তারিখ দিয়ে দিলেই চলবে। আজকে কত তারিখ? আজকে 2 তারিখ। আমরা আমাদের গেস্টের কাছ থেকে আজকে এই অটোগ্রাফটা নিয়েছি। তার এখান থেকে আমাদের যেটা বরাবরের মতো আমরা করি, আমাদের সমস্ত গেস্ট যারা আসছেন তাদের সাথে সম্পর্কটা আবার রাখার জন্য হয়তো আজকে তিনি একটা বিষয় নিয়ে কথা বলছেন, 1 বছর পরে তার জায়গাটা আরও অনেক বেশি উন্নত হবে, জায়গাগুলো চিন্তাগুলো উন্নত হবে, মার্কেট নিয়ে আরও অনেক কিছু করবেন, তখন আমাদের জন্য আরও ইফেক্টিভ কথা বলবেন, আলোচনা করবেন, যেন আমাদের সাথে সম্পর্কটা কন্টিনিউ থাকে। আমরা মনে করি যে আমাদের সাথে অটোগ্রাফ প্রদান করার কারণে তার সাথে আমরা আরেকটু ক্লোজ হয়ে গেলাম, আরেকটু বন্ডিংয়ে চলে গেলাম। দর্শক, আমরা আলোচনা করছিলাম একটা ভালো রেজিউমি কি আমার চাকরির জন্য জরুরি বা যথেষ্ট, নাকি মামা, খালা বা খালু বা দাদা যেই হোক না কেন তার একটা ফোন কল বা রেফারেন্স, এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আসলে আমার চাকরির ক্ষেত্রে কোনটা বেশি ইম্পর্টেন্ট, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক আলোচনা আছে। আমরা অনেকগুলো কথা বলেছি, বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছি, আসলে কি হচ্ছে রিয়েল লাইফে, রিয়েল ফ্যাক্টে কি হতে যাচ্ছে। আপনারা হয়তো আপনাদের নিজেদের জীবনের সাথে অনেক কিছু মিলিয়ে ফেলেছেন, হয়তো অনেকেই মনে করছেন হ্যাঁ আমার সাথে এই ঘটনাটা ঘটেছে এবং এরকম হয়েছে। এর বাদেও আপনাদের অনেক কিছু ঘটনা আছে যেগুলো হয়তো আমাদের আলোচনায় আজকে উঠে আসেনি, যেগুলো শেয়ার করলে আমাদের দর্শকদের জন্য অনুপ্রাণিত হবে, উপকৃত হবে। আপনারা অবশ্যই কমেন্টস বক্সে সেই আলোচনাগুলো করবেন, যেন আমরা এটা নিয়ে উপকৃত হতে পারি। হয়তোবা এটা নিয়েও আবার পরবর্তীতে রিয়াজ ভাইকে ডেকে আরেকটা পর্ব করতে পারি, আপনাদের কথাগুলোকে নিয়ে আরেকটা আলোচনা করতে পারি, কি হতে পারে। বাট আমরা আপনাদের কাছে আসলে জানতে চাই, আপনারাও কি মনে করছেন যে সিভি একটা ভালো রেজিউমি আমাদের চাকরির জন্য যথেষ্ট, নাকি স্কিল ডেভেলপমেন্ট করে চাকরির জন্য যথেষ্ট, নাকি আমার একটা আসলেই মামা নেই, এই কারণে আজকেও আমি বেকার, এখনও আমি বেকার, ওই জন্য আমরা এইভাবে চলছি। সাম্প্রতিকের সিজন 2 আজকের পর্বে এখানে সমাপ্ত করছি, আপনাদেরকে বিদায় নিচ্ছি। আমি আলামিন আলম, দেখা হবে নেক্সট পর্বে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো গেস্টের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।